আমার মতো গরিব খ্যাত ছেলের সাথে বন্ধু হবেন আপনি? দেখো ভাই, আমি আর তুমি সেম ইয়ারে, সো কোনো আপনি নয় তুই করে বলবো। আর আমি পোশাক দেখে বন্ধুত্ব করি না। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আজ থেকে বন্ধু, ওকে? ওকে, ডান। ওকে, এখন চলো আমার সাথে। কোথায়? আমার কয়েকটা বন্ধু আছে, তার সাথে তোর পরিচয় করিয়ে দেব, চল। রাজের সাথে তার বন্ধুদের কাছে চলে গেলাম। গিয়ে দেখি দুইটা ছেলে আর দুইটা মেয়ে গাছতলায় বসে বসে গল্প করতেছে। আর রাজ আমাকে সেখানে নিয়ে যাওয়ার পর, হ্যালো বন্ধুরা, এই হলো রেদওয়ান, আমাদের নতুন বন্ধু। আর রেদওয়ান, এরা হলো সুহান, মিরাজ, সাথী আর জান্নাত। আমি সবার সাথে হাই বলে ওদের সাথে বসে পড়লাম। তখনই সোহান আমাকে বলল, আচ্ছা, তখন ক্লাসে যাওয়ার সময় তাসনিমের সাথে তোর কি কিছু হয়েছিল রে? কোন তাসনিম? যেই মেয়েটার সাথে কথা কাটাকাটি হয়েছে, তোর সেই মেয়েটার নাম তাসনিম? ও, তাহলে শোন। এরপর সকালের ঘটনা ওদের বললাম। দেখ ভাই, ওই মেয়ের সাথে লাগতে যাস না। ওর বাবা এই এলাকার এমপি, খুব পাওয়ার। আর এই মেয়েটি তো একদম অহংকারী আর রাগে একটা মেয়ে। বাবার ক্ষমতা বলে মানুষকে মানুষ বলে মনে করে না। এরপর থেকে এর থেকে সাবধানে থাকবি। আচ্ছা দোস্ত, তাই হবে। তারপর সেদিনের মতো কলেজ থেকে বাসায় চলে আসলাম, মানে মেসে চলে আসলাম। এদিকে সন্ধ্যাবেলা বাইরে একটু ঘুরতে বের হয়েছি। তখনই আমার ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখি আমার সব থেকে কাছের বন্ধু প্লাস ভাই শিহাবের নাম্বার থেকে ফোন এসেছে। তাই আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কেমন আছো ভাই তুমি? কুড়িগ্রামে যাওয়ার পর থেকে একটা ফোনও দিলে না। সরি রে, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। তুই কেমন আছিস? আমি ভালো আছি, তবে তোমাকে ছাড়া একা একা কেউ ভালো নেই। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমি আজ রাতেই কিছু স্পেশাল লোকদের নিয়ে কুড়িগ্রাম যাইতেছি, একসাথে থাকবো সবাই। দেখ ভাই, পাগলামি করিস না। তোরা এখানে আসলেই আমার সমস্যা হবে। হয়তো সবাই আমাকে চিনে ফেলবে যে আমি কে। আর আমি চাই না বা আমি যেই কারণে এখানে এসেছি সেটা কেউ জানুক। কিন্তু ভাই, আমি চাই না তোমার কোনো ক্ষতি কেউ করুক। আমি আর কোনো কথা শুনবো না। আমি আসতেছি, তোমার উপর নজর রাখবো। আচ্ছা, বারণ তো তোরা শুনবি না, কিন্তু তোরা কেউ আমার আশেপাশেও থাকতে পারবি না, দূরে দূরে থাকবি। ওকে ভাই। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি, আমি কি আমার বাবা মা এবং বোনের খুনিদেরকে কখনোই খুঁজে পাবো না? আমি পারবো না প্রতিশোধ নিতে? বাবা মা আর বোনের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথেই শিহাব ফোন দিয়েছে, আমাকে জানিয়ে দিল যে ওরা কুড়িগ্রামে পৌঁছে গিয়েছে আর আমার আশেপাশেই বাসা নিয়েছে। এদিকে কলেজে পৌঁছানোর পর দেখতে পেলাম বন্ধুরা সবাই গাছতলায় বসে গল্প করতেছে। তারপর আমিও সেখানে গেলাম। কিরে, কি খবর তোদের? সবাই ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কিরে রাজ, তোর মন খারাপ কেন? তুই কি জ্যোতিষীবিদ্যা জানিস নাকি? হ্যাঁ, আমার মন খারাপ তোকে কে বললো? রেদওয়ান তো ঠিকই বলেছে, আমিও আসার পর থেকে এই জিনিসটা খেয়াল করেছি। এবার একটু খুলে বলতো আমা, কি হয়েছে? তুই কি কারোর প্রেমে পড়েছিস নাকি ছ্যাঁকা খেয়েছিস? এর একটাও না দোস্ত। আজকে আমার একমাত্র বড় চাচ্চুর মেয়ে, মানে আমার বোনের জন্মদিন। ভাবছি ওকে কি কি গিফট দেওয়া যায়। ও, এই ব্যাপার। তো আবার এর মাঝে কোনো চক্কর নাই তো? শালা, তোকে কেলিয়ে ভর্তা বানাবো। ও আমার বোন আর ভালো বন্ধু, এর বাইরে কিছু না। এছাড়া ও আমার 1 বছরের সিনিয়র। আরে খেপিস না, এক কাজ কর, তোর বোনকে একটা নীল শাড়ি গিফট কর, নয়তো ওর পছন্দের কোনো জিনিস। আমিও সেটাই ভাবছি। আর শোন, তোদের সবার দাওয়াত রইল আমার বাসায়। সন্ধ্যার সময় যেন সবাইকে আমি আমার বাসায় দেখতে পাই। সরি দোস্ত, আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না মানে? কেন যেতে পারবি না? দেখ, তোদের বাসার অনুষ্ঠানে অনেক মেহমান আসবে। সেখানে আমার মতো খ্যাতকে কি যাওয়া শোভা পায় বল? আর আমার তো দামি পোশাকও নেই। তুই আমাকে এই চিনলি? আমি যদি তোকে আমার বাসায় দেখতে না পাই, তাহলে কালই তো অবস্থা খারাপ করব। বোঝার চেষ্টা কর। তাছাড়া আমি তো জানি না তোর বাসার ঠিকানা। আমি আর কিছু বুঝতে চাই না। তোরা সবাই সন্ধ্যায় আসিস, আমার কাজ আছে, আমি চললাম। আর আমার বাসা এরা সবাই জানে, এদের সাথে আসিস। রাত চলে যাওয়ার পর আমরা সবাই মিলে গল্প করতে লাগলাম।
গল্প করার মাঝেই দেখতে পেলাম কালকের সেই ঝগড়াটো মেয়েটি, মানে তাসনিম আর কয়েকটি ছেলে আমাদের দিকে এগিয়ে আসতেছে। আমি সোহানকে ইশারায় দেখালাম। সোহান ওদেরকে আমাদের দিকে আসতে দেখে আমাকে বলল, আরে এরা তো সব কলেজের বড় ভাই, মাস্তান টাইপের। আমার মনে হয় কালকের ঘটনার জন্য তোকে মারবে এরা। এখন তো রাজও নাই, তুই পালিয়ে যা এখান থেকে। আরে আমি কি করেছি যে পালাবো? তখনই তাসনিম আর ছেলেগুলো আমাদের কাছে চলে আসলো। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে তাসনিমকে বলল, কোন ছেলেটি তোমার সাথে বেয়াদবি করেছে? এই ছেলেটি? আমাকে দেখিয়ে বলল, কিরে, কলেজে নতুন মনে হচ্ছে তোকে? জি ভাইয়া, ও গতকালকে ভর্তি হয়েছে। হয়তো না জেনে শুনে ভুলবশত তাসনিমের সাথে একটু ঝামেলা হয়েছে। এবারের মতো ক্ষমা করে দেন। ওহ, তোকে এর মাঝে কথা বলতে বলেছি? তুই বল, কেন বেয়াদবি করেছিস ওর সাথে? আসলে ভাইয়া হয়েছে কি সব খুলে বললাম। সব শোনার পর তাসনিম কয়েকটা মিথ্যা বলল আমার নামে। ছেলেটা রাগে ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কাতে ধাক্কাতে মাঠের মাঝখানে নিয়ে আসলো। আমি বারবার ওদেরকে সরি বলতেছি, কিন্তু ওরা শুনতেছে না। আমারও রাগ উঠতেছে। শুধু পরিচয়টা গোপন না করলে এতক্ষণ এদের লাশ পড়ে যেত এখানে। ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই কলেজের মাঠের উপরে আকাশে কয়েকটা হেলিকপ্টার রাউন্ড দিতে লাগলো। এদিক থেকে ওদিক থেকে আসতে লাগলো একের পর এক হেলিকপ্টার। আমি তো বুঝে গিয়েছি যে এরা কারা। কলেজের সবাই আতঙ্কিত হয়ে গিয়েছে যে হঠাৎ করে এতগুলো হেলিকপ্টার কলেজের আকাশে উঠতেছে কেন। তারপর আমি সবার আড়ালে উপরে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে যেতে বললাম। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারগুলো চলে গেল। ছেলেগুলোর কাছে সরি বলার পর ছেলেটি বলল, শেষবারের মতো ছেড়ে দিলাম। এরপর তাসলিমের সাথে বেয়াদবি করলে তোকে মেরে গুম করে দিব। আমি ইচ্ছা করলে এখনই তোদের মেরে ফেলতে পারি, কিন্তু মারব না। ওকে ভাইয়া। তারপর ছেলেগুলো চলে গেল। আমিও বন্ধুদের সাথে চলে গেলাম। সন্ধ্যাবেলা 2টা গিফট কিনলাম, কারণ রাজের বাসায় যেতে হবে। সোহানের সাথে কথা বলে সবাই একসাথ হয়ে রাজের বাসায় চলে আসলাম। রাজের বাসার সামনে এসে আমি অবাক হয়ে গিয়েছি। বিশাল বাড়ি রাজদের। দেখেই বুঝে ফেললাম রাজেরা অনেক বড়লোক। আমাদের সবাইকে দেখে রাজ অনেক খুশি হয়েছে। তারপর আমাদের বাসার ভিতরে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, আর তাকানোটাই স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমি এক কোণে দাঁড়িয়ে আছি। একটু পর দেখতে পেলাম, আরে এত ভয় করিস না, দেখা যাক না কি হয়। তোদের তাসনিম আমার কচু করবে। শোন, একটা কথা বলার আছে তোকে। কি কথা? বলে ফেল। কথা হচ্ছে যে কালকের জন্মদিনের পার্টি থেকে আসার পর প্রতিভা আপু তোর কথা আমাকে জিজ্ঞেস করলো। আমার কথা তোকে আবার কি জিজ্ঞেস করবে রে? আমাকে আবার চিনে ফেলেছে নাকি? তোরা সবাই চলে আসার পর আপু আমাকে তার রুমে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো যে তুই খেয়ে তোর পরিচয় কি। পরে আমি আপুকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো জবাবে আপু আমাকে বললো যে তোর মতো দেখতে নাকি আপুর একজন বন্ধু ছিল, সে নাকি আজ থেকে 3 বছর আগে আপুর লাইফ থেকে হারিয়ে যায়। তাই আমাকে জিজ্ঞেস করছিল। যেটা ভেবেছিলাম সেটাই, প্রতিভা আমাকে ঠিকই চিনে ফেলেছে। ও কি জানি, হয়তো আমার মতো দেখতে ছিল, তাই জিজ্ঞেস করেছে। হতে পারে, আমি সেটাই বলছিলাম আপুকে। হুম। কিন্তু তুই কালকে আপুর দিকে না তাকিয়ে আপুকে তার উপহার দিচ্ছিলি কেন? আরে আমাদের বন্ধু তোর বড় আপুকে দেখে ক্রাশ খেয়েছে, তাই মনে হয় তখন লজ্জায় আর প্রতিভা আপুর দিকে তাকাতে পারে নাই। চুপ শালা, হুদাই কোনো কথা বলবি না। ও এই করে না? আর কোনো মেয়ে পাইলি না ক্রাশ খাওয়ার শেষ পর্যন্ত? আমার বড় বোন যে কিনা তোর সিনিয়র, তাকে দেখে ক্রাশ খেলি? হে, আমি তোর সিনিয়র রে। তুই যদি জানিস আমি কে, তাহলে নিজেই গিয়ে তোর বোনকে এনে আমার হাতে তুলে দিবি শালা। তুইও ওই হারামির কথা শুনে পাগল হলি নাকি? আরে তোরা চুপ কর। ওই দেখ, তাসমিন আর কয়েকটা গুন্ডা এই দিকেই আসছে। আরে এরা তো রোজা, আর তার সাথে ওর কেডার বাহিনী। রেদওয়ান ভাই, তুই এখান থেকে পালা, এরা ভালো না, তোকে শেষ করে ফেলবে। দোস্ত তুই যা এখান থেকে, এরা ভয়ঙ্কর। আমার থেকে তো আর ভয়ঙ্কর নয়। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? আগে আসতে দে, দেখি কি বলে। তোর কি মাথা খারাপ নাকি? ওরা আসলেই হয় তোকে হাসপাতালে নয়তো কবরস্থানে পাঠিয়ে দিবে। ও কিছু বলবে না, তুই যা।
আরে চুপ কর তো তোরা। কোথাকার কোন মাস্তানের জন্য আমি পালিয়ে যাব? আমি অন্যায়কে শক্ত হাতে প্রতিহত করতে শিখেছি, ভয় পেয়ে পালিয়ে যেতে নয়। আসতে দে ওদের। আমার এই কথা শুনে রাজসহ বাকি বন্ধুরা আমার দিকে আর চোখে তাকিয়ে দেখতেছে। এইদিকে তাসনিমার কয়েকটা ছেলে আমাদের এখানে আসলো। ছেলেটা তাসনিমকে জিজ্ঞেস করলো, কে তোমার গায়ে হাত তুলেছে? এই ছোট লোকটা। কে রে, তোর তো সাহস কম নয়, তুই তাসনিমের গায়ে হাত দিস, আজ ওই হাত ভেঙে ঘুরিয়ে দেব। দেখুন ভাই, আপনাদের সাথে তো আমার কোনো ঝামেলা নাই, তাই না? ওই মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে, তাই মেরেছি। সেটাই তোর সবচেয়ে বড় ভুল, তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস। এই তোরা এই ছোট লোককে এমন মারবি যেন আর কখনো তাসনিমের দিকে চোখ তুলে না তাকায়। ছেলেটা তার লোকদেরকে আমাকে মারতে বলল এবং তার একটা ফোন আসার কারণে সে চলে গেল। ছেলেগুলো আমাকে মারার জন্য আমাকে ঘিরে ধরলো। এদিকে তাসনিম শুধু আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমার বন্ধুরা ছেলেগুলোকে বোঝাচ্ছে যেন কোন ঝামেলা না করে, কিন্তু ছেলেগুলো কোনো কথাই শুনছে না। অতঃপর ছেলেগুলো একসময় আমাকে ধাক্কা দিতে লাগলো, আমাকে বাজেভাবে টিচ করতে লাগলো। আমার রাগ চরমে উঠে গেল। একটা ছেলে আমাকে ধাক্কা দিতে আসলে আমি ছেলেটাকে একটা লাথি মারলাম। ছেলেটা 2 হাত দূরে ছিটকে পড়ল। এইদিকে আমার বন্ধুরা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে ছিটকে পড়তে দেখে বাকি ছেলেগুলো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে মাটিতে পড়ে থাকা ছেলেটা উঠে রাগে ক্ষিপ্ত হয়ে আবার আমাকে মারতে আসলো। এবার আমি ছেলেটাকে কয়েকটা মার দিলাম। বাকি ছেলেগুলো কাছে আসলে ওদেরকেও ঠিকঠাক মতো মার দিলাম। আমার কাছে এসব ছেলে কিছুই না। আমি একাই ছেলে কয়টাকে মেরে আহত করলাম। অতঃপর ছেলেগুলো মার খেয়ে যাওয়ার সময় আমাকে শাসিয়ে চলে গেল। এদিকে আমার বন্ধুরা আমার কাছে এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে আমি তাসনিমের দিকে তাকিয়ে দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। অতঃপর আমি ধীর পায়ে তাসনিমের দিকে এগিয়ে গেলাম। আমাকে তাসনিম ওর দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গেল। তারপর আমি তাসনিমের সামনে গিয়ে ওর মাথাটা নিজের কাছে টেনে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে টানা 3-4 মিনিট কিস করে দিলাম। তারপর তাসনিমকে ছেড়ে দেওয়ার পর বললাম, এটা হলো ভাড়াটে মাস্তান ভাড়া করে আমাকে মারতে আসার শাস্তি, আর তোমার অহংকারের শাস্তি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। গরিব ছোট লোকদের মানুষ মনে করতে শেখো। আমার কথা শুনে আর আমার কাণ্ড দেখে তাসনিম মাথা নিচু করে আছে, কোনোই কথা বলছে না। কিছুক্ষণ পর সে নিজেই কোনো কথা না বলে চলে গেল। এদিকে আমার বন্ধুরা আমার কাছে এসে বলল, দোস্ত, এটা তুই কি করলি? ডাইরেক্ট লিপ কিস। তোর এই কাজ দেখে আমার মনে প্রেমের গাড়ি হর্ন দিতেছে। তবে যাই বলিস, এবার যদি তাসমিন একটু শুধরে যেতেও পারে। আচ্ছা দোস্ত, তুই একা ওইসব ছেলেদের মারলি কি করে? তোকে দেখে তো বোঝা যায় না যে তুই এত কিছু মারের সিস্টেম জানিস। আমি তোদের আগেই বলেছি যে অন্যায়কে শক্ত হাতে প্রতিরোধ ও প্রতিবাদ করতে শিখেছি আমি। তাই এই কয়টা ছেলে আমার কাছে কিছুই না। চল, ভালো লাগতেছে না, বাসায় চলে যাব। বন্ধুদের সাথে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বের হলাম। এদিকে তাসমিন রেদওয়ানকে মারতে লোক নিয়ে যাওয়ার পর যখন তার লোকজন রেদওয়ানকে মারার বদলে উল্টো মার খেয়ে পালিয়ে যায়, তখন তাসমিন ভয় পেয়ে যায়। তাসমিন মনে মনে ভাবতে থাকে যে কে এই ছেলে, খ্যাত ছেলের শরীরে এত শক্তি আসলো কোথা থেকে, আর ওর মারের ধরনও তো অন্যরকম। তাসমিনের ভাবনার মাঝে যখন রেদওয়ান তাসমিনকে কিস করে, তখন তাসমিন হতভম্ব হয়ে যায়। তাসমিন দ্রুত বাসায় চলে যায়। বাসায় আসার পর তাসমিন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তাসমিন চোখ বন্ধ করতেই রেদওয়ানের কিস করার প্রতিচ্ছবি ওর চোখের সামনে ভাসতে থাকে, আর রেদওয়ানের বলা কথা তাসমিনের কানে বাজতে থাকে। তাসমিন ভেবে পায় না সে কি করবে। এর চরম প্রতিশোধ নিবে নাকি রেদওয়ানকে নিয়ে সে ভাববে। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। দুপুরে কলেজ থেকে বাসায় এসে খাওয়া দাওয়ার পর শিহাবকে কল দিলাম। হ্যাঁ ভাই বলো। আজকে কলেজে কি হয়েছে আশা করি সব দেখেছো। হ্যাঁ ভাই, তোমার পারমিশন নাই, নয়তো ওদের লাশ কলেজেই ফেলে দিতাম। ছেলেগুলোর উপর একটু নজর রাখো, রাতে আমার ছেলেগুলো চাই। ওকে ভাই, কাজ হয়ে গেছে। আমি যে কাজগুলোর কথা বলেছি সে কাজগুলো কি ঠিকমতো হচ্ছে? হ্যাঁ ভাই হচ্ছে, আমাদের লোকজন পুরো শহরে ছদ্মবেশে কাজে লেগেছে। ওকে। অতঃপর শিহাবের সাথে কথা বলার পরে আমিও আমার কিছু কাজের জন্য বাইরে চলে আসলাম। অন্যদিকে রাজ কলেজ থেকে বাসায় আসার পর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিজের রুমে গিয়ে প্রেমিকার সাথে কথা বলছিল।
তখনই প্রতিভা রাজের রুমের সামনে গিয়ে রাজকে ডাক দেয় আর রাজের রুমে চলে যায়। তারপর রাজকে গিয়ে প্রতিভা জিজ্ঞেস করে, কিরে, কলেজ কেমন কাটছে তোর? নাকি শুধু প্রেম নিয়েই ব্যস্ত আছিস? আরে আপু কি বলো তুমি, কলেজ ভালো চলছে। তো তোর সেই লাজুক বন্ধুর খবর কি? কি ব্যাপার আপু, রেদওয়ানের কথা জিজ্ঞেস করছো কেন? কুছ গড়বড় হ্যাঁ? ভালো না আপু, কলেজ আসার পর থেকে রেদওয়ানের সাথে একটা মেয়ের ঝামেলা চলছে। কেন, কি হয়েছে? তাহলে শোনো। এরপর রাজ প্রতিভাকে সব ঘটনা খুলে বলল। প্রতিভা রাজের কথা শুনে 100% শিওর হয়ে গেল যে এই রেদওয়ানই তার সেই রেদওয়ান। মনে মনে প্রতিভা কিছুটা খুশি হলো। প্রতিভা ঠিক করলো, কাল থেকে রেদওয়ানের সামনে সামনে থেকে নজর দিতে ওকে জ্বালাতে থাকবো। দেখি কতদিন আমার থেকে লুকিয়ে থাকতে পারে। প্রতিভা রাজকে বলল, সব বুঝলাম। তুই কাল থেকে কলেজে নিয়মিত ক্লাস করবি। একটা গুড নিউজ দেই তোকে, সেটা হচ্ছে আমি কাল থেকে তোদের কলেজে বাংলা বিভাগের স্পেশাল গেস্ট টিচার হিসেবে জয়েন করব। হয়ে গেল আমার আড্ডা দেওয়া, কাল থেকে শেষ। ও তাই নাকি আপু, এটা তো ভালো খবর। আমি তো ভাবলাম তোর জন্য এটা খারাপ খবর। ওকে, তুই কথা বল, আমি যাই। প্রতিভা চলে যাওয়ার পর রাজ ভাবলো যে রেদওয়ান আর আপুর মাঝে নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে, কিন্তু কাহিনীটা কি সেটা আমাকে জানতে হবে। সন্ধ্যার পর বাসায় এসে শিহাবকে ফোন দিয়ে ছেলেগুলোকে, মানে যারা কলেজে ঝামেলা করেছিল, তাদের বায়োডাটা জেনে একটা নির্জন রাস্তায় তুলে আনতে বললাম। রাত 11টায় আমি যোগ দিব ওদের সাথে। এদিকে আমার কথা মতো শিহাব ছেলেগুলোকে তুলে নিয়ে ধরলা নদীর নির্জন তীরে নিয়ে যায়। রাত 11টায় আমাকে কল দিয়ে জানিয়ে দেয়। তারপর আমি বেরিয়ে পড়ি। কয়েক মিনিটের মধ্যে ছেলেগুলোর কাছে পৌঁছে যাই। তারপর শিহাবকে জিজ্ঞেস করি, শিহাব, এদের সম্পর্কে সবকিছু জেনেছো তো? হ্যাঁ ভাই, সব জেনেছি। এরা হিরোইনের ব্যবসা করে আর 3টা ধর্ষণ মামলার আসামি, কিন্তু প্রমাণ না থাকায় এখন বাইরে ক্রাইম করছে। ভেরি গুড। আর কোনো খবর? ভাই, এদের কাছ থেকে প্রায় 10 লাখ টাকার হিরোইন পেয়েছি। এই সেলিম হলো আমার বিশ্বস্ত সহচর। শিহাবের পরেই এই সবচেয়ে বিশ্বস্ত। হিরোইন বিক্রির টাকা 50 ভাগ আমাদের কাছে রেখে 50 ভাগ পুলিশকে দিয়ে দিবে দেশের জন্য। ছেলেগুলো আমার কথা শুনে ভয় পেয়ে যায়। তখন আমি ছেলেগুলোকে বললাম, কিরে, কলেজে তো পাওয়ার খুবই দেখিয়েছিলি যে আমাকে দেখে নেবি, তো এখন দেখবি নাকি? কে কে আপনি? আমাদের তুলে এনেছেন কেন? আমাকে যখন তোদের এতই দেখার শখ, তাহলে দেখ। আমি আমার মুখোশ খুলে বেরিয়ে এলাম। ছেলেগুলো আমাকে দেখে ভয়ে একদম কাচুমাচু হয়ে গেল। আমার কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। তোরা যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই, আর ডনের সামনে পড়া মানে নিজের মৃত্যুকে বেছে নেওয়া। এরপর ছেলেগুলোকে মেরে একটা চিঠি লিখে ওদের কপালের মধ্যে ডি লিখে শহরের 4 রাস্তার মোড়ে রেখে আসতে বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় আসার সময় প্রত্যেকটা মানুষের মুখে রাতের খুনের ব্যাপারে শুনতে লাগলাম। আমি নিজ মনে মনে হাসতে লাগলাম। কলেজে আসার পর যেই না আমি গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই সামনে দেখতে পেলাম প্রতিভাকে। সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই তো আমি শর্ট খেলাম, এই কেন এখানে? আমি কোনো কিছু না ভেবে প্রতিভাকে পাশ কাটিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই প্রতিভা আমাকে দাঁড়াতে বলল, এই যে মিস্টার রেদওয়ান, একটু দাঁড়ান, কথা আছে। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। বলেন, কি বলবেন? আমার ক্লাস আছে আজকে। বাহ, গ্রাজুয়েট পাশ করা ছেলেটির আবার অনার্স 4th বর্ষে ক্লাস আছে? মানে কে গ্রাজুয়েট পাশ করেছে? বাহ মিস্টার রেদওয়ান, সব ভুলে গেছেন বুঝি? দেখুন আপু, আমার ক্লাস আছে, আমি গেলাম। ওই, আমি তোমার কোন কালের আপু ছিলাম শুনি? নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন, আমার কাছ থেকে নিজেকে কখনোই আড়াল করে রাখতে পারবে না, বুঝেছো মিস্টার রেদওয়ান? সরি, আমি আসছি। প্রতিভার সাথে আর কোনো কথা না বলেই আমি আমার বন্ধুদের কাছে যেতে লাগলাম। আগেই বুঝেছি রাজের বাসায় আমাকে দেখেই প্রতিভা আমাকে চিনে ফেলেছে, কিন্তু কলেজে যেন আর কেউ সহজে না চেনে।
প্রতিবার থেকে এখন থেকে দূরে দূরে থাকতে হবে, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। অতঃপর বন্ধুদের কাছে যাওয়ার পর মিরাজ আমাকে বলল, কিরে রিয়া আপু তোকে কি বললো রে? এই হারামি কি করে দেখলো রিয়া আমার সাথে কথা বলেছিল? কোথায়, কখন? দেখ, আমি দেখেছি তোকে রিয়া আপুর সাথে কথা বলতে, লুকিয়ে লাভ নেই। আরে কিছুই বলে নাই, পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করেছিল আর কি। ও চল ক্লাসে যাই। এরপর ক্লাসে চলে গেলাম। এদিকে প্রতিভা রেদওয়ান চলে যাওয়ার পর মনে মনে বলতে লাগলো, তুমি নিজেকে যতই চালাক মনে করো না কেন, আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। তোমাকে যখন ভালোবেসেছি তখন তোমাকে আপন করে নিবই। প্রতিভা আর দাঁড়িয়ে না থেকে প্রিন্সিপালের রুমে চলে গেল। কিছুক্ষণ পর প্রতিভা রেদওয়ানদের ক্লাস নেওয়ার জন্য তাদের ক্লাসে গিয়ে উপস্থিত হলো। বাংলা বিভাগীয় প্রধান স্যার সব ছাত্রছাত্রীকে প্রতিভার সাথে গেস্ট টিচার হিসেবে পরিচয় করিয়ে দিলেন। প্রতিভা রেদওয়ানের দিকে তাকিয়ে দেখে রেদওয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রতিভা মনে মনে হাসতেছে রেদওয়ানের দিকে তাকিয়ে। স্যার পরিচয় করে দেওয়ার পর চলে গেলেন। এরপর প্রতিভা সবার সাথে এক এক করে পরিচয় হচ্ছিল, কিন্তু রেদওয়ানের সাথে পরিচয় হচ্ছে না। সবার শেষে রেদওয়ানকে দাঁড়াতে বলল, এই ছেলে, এখন তুমি দাঁড়াও। কে আমি? হ্যাঁ তুমি। নাম কি তোমার? বাসা কোথায়? আমার নাম রেদওয়ান, বাসা পাশেই। সব জেনেও আবার জিগায়। হারামি, তোর বাসা এখানে তাই না? ও আচ্ছা, তুমি আজকে দাঁড়িয়ে ক্লাস করবে। ওকে, এটা আমার আদেশ। কেন দাঁড়িয়ে ক্লাস করব কেন? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তুমি একটা অপরাধ করেছো, তাই আর কোনো কথা বলবে না। রেদওয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রতিভা ক্লাস নিতে আরম্ভ করলো। এদিকে রাতের খুন হওয়ার ঘটনা সবাই জেনে গেছে। সকালের চার মাথার মোড়ের কয়েকটা ছেলের লাশ দেখে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক শুরু হয়ে যায়। পুলিশ এসে লাশগুলোকে দেখে পরীক্ষা করা শুরু করে। লাশের পাশে একটা চিঠি পায়। পুলিশ সদস্যরা সেই চিঠি এসপি স্যারকে দেখায়। এসপি স্যার চিঠি পড়ে বুঝতে পারে এই কাজটা কে করেছে। সাথে সাথে তিনি একটু চিন্তিত হয়ে যান। টিভি চ্যানেলে একের পর এক নিউজ দেখাতে থাকে লাশগুলো নিয়ে। সকালে ঘুম থেকে উঠে তাসমিন টিভি ওপেন করতেই দেখতে পায় যে ওই ছেলেগুলোকে নিয়ে কালকে রেদওয়ানকে মারতে গেছিল, তারা সবাই মারা গেছে। লাশগুলো থেকে তাসমিন ভয় পেয়ে যায়। তাসমিন ভাবতে থাকে দুপুরে রেদওয়ানের সাথে ঝামেলা হলো আর রাতে ছেলেগুলো খুন হলো, এর সাথে আবার রেদওয়ানের কোনো সম্পর্ক নেই তো। তাসমিনের খুব টেনশন হতে লাগলো, কেননা কাল সারা রাত তাসমিন রেদওয়ানকে নিয়ে ভেবেছে। তাসমিন ঠিক করে নিয়েছে সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। রেদওয়ানকে সে ভালোবেসে ফেলেছে, তাই ওকে রেদওয়ানের মনের মতো হতেই হবে। তাসমিন সকালে কলেজ চলে গেল। আজকে তাসমিনের কলেজ যেতে লেট হয়ে গেছে। কলেজে পৌঁছে দেখে যে ক্লাস শুরু হয়ে গেছে। একটা নতুন ম্যাম আজকে ক্লাস নিচ্ছে। ম্যামের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলো তাসমিন। ক্লাসে ঢুকে সে দেখতে পেল রেদওয়ানকে ম্যাম দাঁড় করিয়ে রেখেছে। তাসমিন রেদওয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর ক্লাসে মনোযোগ দিল। আজকে মেয়েটার গেটআপ পুরাই চেঞ্জ। ক্লাসে এসে বসে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমি খেয়াল করে দেখতে পেলাম প্রতিভা সেই হাসি লক্ষ্য করেছে আর আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। যাই হোক, বহু কষ্টে ক্লাসটা শেষ করে গাছতলায় গিয়ে বসলাম। সেই সময় মিরাজ আমাকে বলল, কিরে দোস্ত, ম্যাম তোকে হুদায় এতক্ষণ দাঁড় করে রাখলো কেন? কিছুই তো বুঝলাম না আমি। আচ্ছা, আজকে রাজ কলেজে আসে নাই কেন? হয়তো ব্যস্ত আছে। তুই কি সকালের নিউজ দেখেছিস? না তো, কেন? যদিও জানি মিরাজ কি বলবে। কাল যেই ছেলেগুলোর সাথে মারামারি করলি সেই ছেলেগুলো রাতে খুন হয়েছে। বলিস কি রে? হুম। মিরাজের সাথে কথা বলার সময় লক্ষ্য করলাম যে তাসনিম আমাদের দিকে আসতেছে। তাসনিম আমার কাছে এসে 2-3 মিনিট ভালো মন্দ জিজ্ঞেস করে চলে গেল। আমি আর মিরাজ তো অবাক হয়ে গিয়েছি, এই মেয়ে এত তাড়াতাড়ি এত পরিবর্তন কেমনে হলো। তারপর মিরাজ আমাকে বলল, দোস্ত, এই মেয়ের হঠাৎ এত পরিবর্তন কি করে হলো? আমিও তো সেটাই ভাবতেছি, এটা কি ওর পরিবর্তন নাকি নতুন কোনো ফাঁদ আমার জন্য? বুঝতে পারতেছি না। যে মেয়ে আমাকে সহ্যই করতে পারে না সে কিনা আজ নিজে এসে কথা বলে গেল। যাই হোক, চল বাসায় যাই। তারপর 2 বন্ধু গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর শিহাবকে ফোন দিয়ে কিছু
খোঁজ খবর নিলাম, আর রাতে সবাই মিলে বের হব আমার কাজের জন্য। এদিকে বিকেলবেলা একা একা হাঁটতে বের হলাম। পাশেই একটা পার্ক ছিল, সেখানে গেলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, বাট আমি একা হুদাই একাকি ঘুরতেছি। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জুটির দিকে চোখ গেল, আর যা দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম। কারণ ওই জুটিটা হলো রাজ আর সাথী। হারামিরা আমাদের সাথে থেকে প্রেম করে, অথচ আমরা কেউ জানি না। আমি লুকিয়ে লুকিয়ে সাথী আর রাজের কয়েকটা পিক তুলে নিলাম। একবার ভাবলাম যে ওদের সামনে যাই, পরক্ষণই ভাবলাম যে না, কাল কলেজে কথা হবে যা বলার। তারপর আবার পার্কে হাঁটতে লাগলাম। একটা ঝোপের আড়াল থেকে কিছু কথা শুনে দাঁড়িয়ে গেলাম। আড়াল থেকে চুপিসারে দেখতে পাইলাম যে কয়েকটা ছেলে কোন একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি শোনার চেষ্টা করে বুঝলাম এরা সৌরভ খানের দলের ছেলে পেলে ড্রাগস সাপ্লাই নিয়ে কথা বলছে। আমি সব শুনে নিলাম। তারপর দ্রুত পার্ক থেকে বের হয়ে শিহাবকে ফোন দিলাম। শিহাবের ভাড়া করা বাসায় আমি চলে আসলাম। সেখানে কয়েকজন লোকসহ বসে কথা বলতে লাগলাম। ভাই হঠাৎ এত জরুরি তলব কেন? শোনো, সৌরভ খানের কিছু জেলার খোঁজ পেয়েছি আমি। ওরা আজ ধারলা নদীর পূর্ব দিকে ড্রাগস সাপ্লাই করবে। আমরা আগে থেকে ওখানে ওট পেতে থাকবো। ছেলেগুলোকে আমার চাই আজকেই। ওদের থেকেই হয়তো সৌরভ খানের ব্যাপারে কিছু জানতে পারবো। ওকে ভাই। রাত 10টায় তোদেরকে যেন আমার মেসেজ সামনে পাই। ওকে। শিহাবের সাথে কথা বলা শেষ করে ম্যাচে চলে আসলাম। এদিকে প্রতিভা কলেজ থেকে বাসায় এসে শান্ত হয়ে কিছুতেই রুমে বসে থাকতে পারছে না। প্রতিভার চোখের সামনে শুধু রেদওয়ানের দিকে তাকিয়ে থাকা মেয়েটির মুচকি হাসির দৃশ্যটা চোখে ভাসতে লাগলো। প্রতিভা মনে মনে বলতে লাগলো, এত সাহস মেয়েটির আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটির দিকে চোখ দেয়, আবার ঢং দেখিয়ে মুচকি হাসি দেয়। আর হারামি রেদওয়ানটা কিছুই বলল না। রাজ বাইরে থেকে এসে প্রতিভাকে এমন অস্থিরতা অবস্থায় দেখায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপু, তোমায় এমন অস্থির দেখাচ্ছে কেন? না কিছু না। আজ কলেজ যাসনি কেন? তুই কোথায় গেছিলি? আসলে আপু, বাবার অফিসে আজ কিছু কাজ ছিল, তাই যেতে হয়েছিল। ও। রাজ কথা শেষ করে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে প্রতিভা রাজকে বলল, রাজ শোন। বল আপু। তোর ওই হারামি বন্ধু রেদওয়ানের নাম্বারটা দে তো আমায়। কি ব্যাপার আপু, রেদওয়ানকে হারামি বলছে, আবার নাম্বার চাইছে কাহিনী কি? কেন আপু, কি করবা? দরকার আছে, দে তুই। হাবভাব তো ভালো লাগছে না, মনে হচ্ছে কুছ কুছ হতা হে। তোকে কি বেশি পণ্ডিতি করতে বলছি? নাম্বার চেয়েছি, নাম্বার দে। ওকে নাও। রাজের কাছ থেকে প্রতিভা নাম্বার নিয়ে নেয়। রাতে কল দেওয়ার কথা চিন্তা করে নাম্বার সেভ করে রাখলো। সন্ধ্যার পর হালকা কিছু নাস্তা খাওয়ার পরে রুমে শুয়ে পুরনো স্মৃতিগুলো নিয়ে ভাবতেছি। আজকে বাবা মাকে অনেক মনে পড়তেছে। আমার সুন্দর জীবনটাকে কিছু বেইমান মানুষরা আজ নরকে পরিণত করেছে। তাদের কাউকে আমি ছাড়ব না। আমার ভাবনার মাঝেই ফোনটা বাজতে শুরু করলো। ফোন হাতে নিয়ে দেখেই একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তারপর ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রেদওয়ান সাহেব? আরে, এটা তো কোন একটা মেয়ের গলা, কিন্তু আমাকে কে ফোন দিতে পারে? জি ভালো আছে, কিন্তু আপনি কে? চিনতে পারলাম না তো। চিনবেন আমাকে, আপনি ঠিকই চিনবেন। কিছুক্ষণ ভাবুন, তাহলে বুঝতে পারবেন আমি কে। এটা কে হতে পারে? তার মানে কি প্রতিভা? রাজের কাছ থেকে আমার নাম্বার নিতে পারে। কেন ফোন দিয়েছ? চিনতে পারছো তাহলে? হ্যাঁ, না চেনার কি আছে? পুরো 1 ঘন্টা ক্লাসে দাঁড় করে রাখলে চিনবো না আবার? যাক, তাহলে চিনতে পেরেছো। আমি তো ভাবছি চিনতেই পারবে না। যাকে দেখলে পাশ কাটিয়ে চলে যাও, তাকে না চেনাই স্বাভাবিক। এসব বলার জন্যই কি ফোন দিয়েছ? না না, এত রাগ করো কেন? কাল তোমার ভাইয়ের দেখাটা পাই। ওর একদিন কি আমার একদিন। কেন? আমার ভাই আবার তোমাকে কি করলো? আমার নাম্বার তো তুমি ওর কাছ থেকে নিয়েছো, তাই। আচ্ছা, একটা কথা, এতদিন পর তুমি আমাকে চিনলে কি করে? যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে চিনতে পারবো না, এটা কোনো কথা বললা? উফ, তোমার এই ভালোবাসার ভূত মাথা থেকে এখনো নামেনি। আমি তো ভেবেছি এতদিনে তুমি 2-1টা সন্তানের মাও হয়ে গিয়েছো, কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল। ভালোবেসেছি তোমাকে, আর বিয়ে করব অন্য কাউকে,
এটা কি করে ভাবলে? এর আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছো, কিন্তু এবার আর পারবে না। দেখো, তুমি যেটা ভাবতেছো আর যেটা চাইতেছো সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় শুনি? আমি কি দেখতে খারাপ, নাকি আমাকে ভালোবাসা যায় না শুনি? সবই ঠিক আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার মতো কপাল হয়তো আমার নেই। সো প্লিজ এইসব কথা আমাকে আর বলবে না। আরেকটা কথা, দয়া করে এমন কোনো কথা বলো না বা এমন কোনো কাজ করো না যেটার জন্য পরিচয়ের ব্যাপারটা সবাই জেনে যায়। এটা আমার রিকোয়েস্ট। ওকে, কিন্তু তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে। কোনো একদিন সময় করে শুনবো, আজকে হবে না। গুড বাই, ভালো থেকো। প্রতিভাকে আর কোনো কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলাম। আর ভাবতে লাগলাম সেই পুরোনো দিনের স্মৃতিগুলো। সেই অনার্স প্রথম বর্ষ থেকে ভালোবাসি ভালোবাসি বলে আমাকে পাগল বানিয়ে দিয়েছে এই মেয়েটা। মাঝে 3টা বছর আমার জীবনে কালো ঝড় আসার কারণে ওর থেকে দূরে ছিলাম। আবার দেখা হলো, আর আবার শুরু হয়ে গিয়েছে। আমিও জানি ও আমাকে অনেক ভালোবাসে। আমিও যে বাসি না সেটা না, কিন্তু আমার অনিশ্চিত জীবনের সাথে আমি ওকে জড়াতে চাই না। আর ও জানে না যে আমি মাফিয়াদের ডন, আমি একজন মাস্তান। হয়তো এটা জানলে ও আমাকে ঘৃণা করে দূরে চলে যেতে বাধ্য করবে। সো সময় আসলে সেটাও বলে দেব। আমার ভাবনার মাঝে শিহাবের মেসেজ আসলো, ওরা নাকি বেরিয়ে পড়েছে। তাই আমিও রেডি হয়ে 3টা পিস্তল কোমরে গুজে নিয়ে বাহির হলাম। প্রায় রাত 10:30 বাজে। তখন নদীর কাছে আসলাম। শিহাব আর আমার লোকদের সাথে দেখা হয়ে গেল। সবাইকে তীরে বিভিন্নভাবে লুকিয়ে থাকতে বললাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর 2টা গাড়ি নদীর বাঁধ দিয়ে এসে থামলো। কয়েকটা লোক 2টো গাড়ি থেকে নেমে একটু ডিস্টেন্স রেখে দাঁড়িয়ে ডিল করতেছে। তখন আমি, শিহাব ও আমার লোকদেরকে ইশারা দিলাম। সবাই ধীরে ধীরে চারদিক থেকে লোকগুলোকে ঘিরে ধরলো। লোকগুলোকে ঘিরে ধরার পর শিহাব বলল, যে যেখানে যে অবস্থায় আছো সে অবস্থায় দাঁড়িয়ে থাকো, একটু এদিক ওদিক হলেই লাশ নদীতে ভাসিয়ে দেব। লোকগুলো তাদের চারদিকে অস্ত্রধারী মুখোশ পরা লোক দেখে ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন শিহাবকে জিজ্ঞেস করে, কারা আপনারা? এভাবে আমাদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে আছেন কেন? আমাদের পরিচয় পাবে কিছুক্ষণ পর, তার আগে তোমাদের পরিচয় দাও। আমরা সৌরভ খানের লোক, আর এরা বাদশা খানের লোক। বাহ, তাহলে তো ভালোই হলো, 2জন শিকারী হাজির। কিসের শিকার? খান যদি জানতে পারে তার লোককে তোমরা বন্দি করেছো কিংবা কোনো ক্ষতি করেছো, তোমাদের জ্যান্ত মেরে ফেলবে। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। সময় হলে ঠিকই তোদের লাশ বানিয়ে চলে যাব। রাসেল, এদের কাছে যা কিছু আছে সব কেড়ে নাও। এরা দেশের শত্রু, এরা সমাজের শত্রু, এরা স্মাগলার। এদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। তোমাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এই কারা তোমরা? কার লোক তোমরা? আমাদের বসের নাম শুনলে আবার হার্ট অ্যাটাক করবি না তো? আমাদের বসের মতো ভয়ঙ্কর কোনো মাফিয়া এই পৃথিবীতে আছে নাকি? তাই নাকি? তোরা মাফিয়া কিং দা ডনের নাম শুনেছিস? ডন? কি রে, ডনের নাম শুনি এইভাবে তোদের মুখগুলো শুকিয়ে গেল কেন? ভাই, আমাদের ছেড়ে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এই কাজ আর কখনো করব না। তোদের ছেড়ে দেবে নাকি নিয়ে যাবে সেটা আমাদের বসই ঠিক করবে। দেখ, তোদের জম আসছে। আমি আড়াল থেকে সবকিছুই শুনছিলাম। শিহাবের কথা শেষ হতেই আমি লোকগুলোর সামনে চলে আসলাম, কিন্তু মুখোশ খোলেনি। লোকগুলো আমাকে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। সবাই আমার কাছে হাত জড়ো করে ক্ষমা চাইতে লাগলো। তখন আমি বললাম, আমি তোদের কিছু প্রশ্ন করব, তার ঠিক ঠিক জবাব চাই আমার। কি জানতে চান? তোদের বস সোহরাব এবং বাদশা খান কোথায় আছে, এবং এই শহরে তার কোথায় কোথায় আস্থান আছে, এবং কে কে এই শহরে তার হয়ে কাজ করে, আর এই শহরে তার নিকটতম আত্মীয় কে কে আছে, এবং তার ছেলে কোথায়, সব বল আমাকে। আমরা কিছু জানি না ভাই, প্লিজ আমাদের ছেড়ে দিন। তোরা কি সোজাভাবে উত্তর দিবি নাকি উল্টো পথে অবলম্বন করতে হবে আমাকে? ভাই, আমরা সত্যি বলছি, আমরা কিছু জানি না। আমাদের শুধু নির্দেশ করা হয় আর আমরা কাজ করে যাই। বুঝেছি, তোরা সোজা কথায় উত্তর দিবি না। এই কথা বলেই ওদের মধ্য থেকে 2টা লোককে গুলি করে মেরে দিলাম। এটা দেখে লোকগুলো ভয় পেয়ে গেল। সৌরভ খানের দলের একটা লোক ভয় পেয়ে সব ইনফরমেশন বলে দিল। এই শহরে সৌরভ খানের কে কে থাকে,
আর কারা এই শহরে লিডার হয়ে কাজ করে, সবকিছু। এরপর ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে লাশগুলোকে সেখানেই রেখে দিলাম। অতঃপর পুলিশ এসপিকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। হ্যালো এসপি স্যার। হ্যালো, কে বলছেন? আমার পরিচয় সময় মতো জানতে পারবেন। তার আগে যা বলছি মনোযোগ সহকারে শুনুন। ধরলা নদীর উত্তর তীরে কিছু হিরোইন, গোল্ড এবং অবৈধ টাকা আর কয়েকজন ক্রিমিনাল পড়ে আছে। আপনি ফোর্স নিয়ে চলে আসেন। কিন্তু আপনি কে বলছেন? অন্যায়ের প্রতিবাদকারী, সন্ত্রাসীদের দুশমন, আইনের বন্ধু। আল্লাহ হাফিজ। সব টাকা এবং গোল্ড ও হিরোইন দুইটা ভাগ করে 50 ভাগ রেখে বাকিগুলো নিয়ে আমার লোকদের নিয়ে চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 1টা বেজে গেল। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। এদিকে প্রতিভা রেদওয়ানের সাথে কথা বলার সময় কথা বলা শেষ না হতে রেদওয়ান ফোন কেটে দেয়। প্রতিভার মনে মনে অনেক রাগ হয়। প্রতিভা মনে মনে ভাবতে থাকে, আমাকে মাথা গরম করলে চলবে না। কাল থেকে রেদওয়ানকে কৌশলে জ্বালাতন করতে হবে। প্রতিভা আবার রেদওয়ানকে ফোন দিতে লাগলো, কিন্তু যতবার কল দিচ্ছে ফোন সুইচ অফ বলছে। প্রতিভার মনে হলো রেদওয়ান ফোন বন্ধ করে রেখে দিয়েছে, তাই সে আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়ল। এদিকে তাসমিন কলেজ থেকে আসার পর থেকে আজকে সে অনেক হ্যাপি, কেননা কোনো ঝামেলা ছাড়া আজ সে ভালোভাবে রেদওয়ানের সাথে কথা বলেছে। কিন্তু রেদওয়ান তাসমিনের সাথে ভালোভাবে কথা বলে। তাসমিন রেদওয়ানের দিকে তাকিয়ে বুঝে গিয়েছে যে তাসমিন হঠাৎ এই পরিবর্তন দেখে রেদওয়ান বিস্মিত হয়ে গেছে। কলেজ থেকে হাসি খুশি মুখে বাসায় আসে। বাসায় আসার পরও তাসমিনের মধ্যে একটা খুশির ভাব দেখা যায়। বিষয়টা তাসমিনের মায়ের চোখে এড়ায় না। তাসমিনের মা ভাবে যে মেয়ে সবসময় রাখি মুঠে থাকে, আজ তার হলোটা কি যে এত হাসি খুশি দেখাচ্ছে। দুপুরের খাবারের সময় তাসমিনের মা তাসমিনকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলে তাসমিন খুব সকৌশলে বিষয়টা এড়িয়ে যায়। শুধু বলে যে নিজেকে এখন থেকে পুরো পরিবর্তন করে চলবো। তাসমিন রুমে গিয়ে রেদওয়ানকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। এদিকে পুলিশের এসপি সাহেব রাত 11টার দিকে অচেনা একজনের ইনফরমেশন পেয়ে ফোর্স নিয়ে ধরলা নদীর তীরে চলে যায়। গিয়ে দেখতে পায় প্রায় 7 জন মানুষের লাশ পড়ে আছে। এসপি সাহেব নিজে লাশগুলোকে চেক করতে থাকেন। লাশের পাশে কয়েক লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার অবৈধ জিনিস পায়। একজন পুলিশ সদস্য লাশের পাশে একটা চিঠি পায় এবং সে লাশগুলোর মধ্যে দুজনকে চিনতে পারে। পুলিশ সদস্যটি চিঠি নিয়ে এসে এসপি স্যারকে দিলেন আর বললেন, স্যার, এদের মধ্যে 2 জনকে আমি চিনতে পেরেছি স্যার। কারা এরা? স্যার, এদের মধ্যে 2 জন কুখ্যাত মাফিয়া সোহরাব খানের দলের হয়ে কাজ করেন। বাকিদের চিনি না। 2 জনেই কয়েকটা মামলার আসামি, কিন্তু তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওহ, বুঝেছি। এসপি স্যার চিঠিটা হাতে নিয়ে পড়ার পর ভালোভাবেই বুঝতে পারলো আগের খুনগুলো যে করেছে এই খুনও সেই একই ব্যক্তি দ্বারাই ঘটিত হয়েছে। এসপি সাহেব মনে মনে ভাবতে লাগলেন, ডন এই শহরেই আছে, আমাকে ডনের সাথে কথা বলতে হবে। পুলিশ তদন্ত শেষ করে লাশ নিয়ে থানায় চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। হোটেলে নাস্তা করার সময় টিভিতে দেখতে পেলাম গত রাতের খুনের ব্যাপারে টিভিতে দেখাচ্ছে এবং খুন সম্পর্কে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করছে। কিন্তু আমি নিউজ দেখে একটা মুচকি হাসি দিয়ে বের হয়ে আসলাম। রুমে এসে রেডি হয়ে কলেজের দিকে রওনা হলাম। না, এভাবে আর পোষাচ্ছে না। একটা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। বন্ধুদের বলে দেখতে হবে। কিছুক্ষণ পর কলেজে আসলাম। তারপর গাছতলায় গিয়ে দেখি আমার বন্ধুরা সবাই বসে আছে। সবার মুখেই গতকাল রাতের ঘটনা। সবাই এই বিষয় নিয়ে কথা বলতেছে। তারপর আমিও যাওয়ার পর এটা নিয়ে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে রাজ আর সাথী একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে আর মিসকি মিসকি হাসি দিচ্ছে। তাই আমি সেই সময় বন্ধুদেরকে বললাম, ওই সবাই ক্যান্টিনে চল, আজকে রাজ আমাদের পেট পুড়ে খাওয়াবে। মানে আমি আবার কিসের খাওয়া দেবো তোদের? আমার কথা শুনে রাজ অবাক হয়ে বলল, রাজের প্রেমের ট্রেট। হারামি প্রেম করে আর অথচ আমরা কেউই জানি না। তুই কি আজকে কিছু কে আসছিস নাকি রে ভাই? কি সব বকছিস? আমার মাথা ঠিকই আছে আর আমি যা বলছি সব সত্যি, সেটা তুইও জানিস। সো এখন বেশি কথা না বলে ক্যান্টিনে চল। আমি যে প্রেম করি ওই হারামি জানলো কি করে? তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি প্রেম করি? প্রমাণ চাস? প্রমাণ দিলে ডাবল খাওয়া দিতে হবে। রাজি থাকলে বল। এটা আবার কেমন কথা? না, রেদনকে সুবিধা লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। দেখা তুই প্রমাণ। ঠিক আছে। মিরাজ, তুই রাজ আর সাথীর পিছনে গিয়ে দাঁড়া।
কেন? যেটা বলেছি সেটা কর। মিরাজ গিয়ে রাজ আর সাথীর পিছনে দাঁড়ালো। তারপর আমি আমার ফোনটা বের করে রাজ আর সাথীর পার্কে তোলা সেই পিক বের করে সাথী আর রাজের সামনেই দেখালাম। সাথী পিকগুলো দেখার সাথে সাথেই লজ্জায় মাথা নিচু করে বসে আছে, আর রাজ অবাক আর লজ্জামাখা চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন মিরাজ আর জান্নাতও অবাক হয়ে আছে। কিরে, এবার হা করে আছিস কেন? পেয়েছিস তো তোর প্রমাণ? দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না হারামিগুলো আমাদের সাথে থেকে পিরিত চালিয়ে যাচ্ছে, অথচ আমরা কিছুই জানি না। তাহলে বল, এই দুইটাকে কি করা দরকার? দুটোকেই ধরে ক্যান্টিনে চল। এরপর আর কোনো কথা নেই, সবাই মিলে ক্যান্টিনে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর রাজ আমাকে জিজ্ঞেস করে যে আমি ওদের প্রেমের ব্যাপারে কিভাবে জানলাম। তখন আমি পার্কে দেখা সব কথা খুলে বললাম। এরপর ক্যান্টিন থেকে বের হয়ে সবাই মিলে ক্লাসের দিকে যাইতে লাগলাম। ক্লাসে যাওয়ার সময় আমাকে পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি তাসনিম আমাকে ডাকতেছে। আমি বুঝি না যে এই মেয়েটার কি হয়েছে। এ আমাকে আগে অপমান করত, আর এখন নিজেই কথা বলতে আসছে। এদিকে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাসনিম আবার বলল, প্লিজ একটু কথা আছে তোমার সাথে, আসো। ভাবসাব তো ভালো ঠেকতেছে না। কোনো ফোনটি করেনি তো আবার? তোরা ক্লাসে যা, আমি আসতেছি। বন্ধুরা ক্লাসে যাওয়ার পর আমি তাসনিমের কাছে গেলাম। তাসনিম আমাকে নিয়ে গাছতলায় আসলো। বলো, কি জন্য ডাকলে? কিছু না, এমনি তোমার সাথে একটু গল্প করবো তাই। তাহলে এখানে বসে বসে হাওয়া খাও, আমার ক্লাস আছে, আমি গেলাম। আরে ক্লাস তো আমারও আছে, একটু পরে যাই, বসো এখানে একটু। আমি তাসনিমের কথা শুনে অবাক না হয়ে আর পারলাম না। এই মেয়ে কি সত্যিই পরিবর্তন হয়ে গেছে নাকি মুখোশ পড়ে আছে, বুঝতে পারছি না। তাসনিম আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওইভাবে তাকিয়ে কি ভাবছো? ভাবছি অনেক কিছুই। এটাই ভাবছো তো যে আমি কেন তোমার সাথে ভালো ব্যবহার করছি, আগে যেখানে অপমান করতাম, বা এর পিছনে কোনো উদ্দেশ্য আছে নাকি? এই মেয়েটা কি আবার মোহন বিশেষজ্ঞ নাকি? হ্যাঁ, অবাক হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে আমার এই পরিবর্তন হওয়ার কারণ তুমি। তোমার সেই দিনের বলা কথা নিয়ে আমি অনেক ভেবেছি। অনেক ভাবার পর বুঝতে পেরেছি যে আমি যা কিছু করেছি সব ভুল। তাই এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করতেছি। খুব ভালো, ভালো হয়ে চলবা। সবাই তোমায় ভালোবাসবে, আর অহংকারী হবে তো সবাই ঘৃণা করবে। আমি কি তোমার বন্ধু হতে পারি? ওকে, এখন ক্লাসে চলো। এরপর তাসনিম সহ ক্লাসে চলে আসলাম। এদিকে প্রতিভা আজকে একটু লেট করে কলেজে চলে আসে। কলেজে এসে সে দেখতে পায় যে রেদওয়ান আর একটা মেয়ে গাছতলায় বসে কথা বলতেছে। সেটা দেখেই প্রতিভার রাগ উঠে যায়। প্রতিভা মনে মনে ভাবতে থাকে যে আমার সাথে কথা বলার সময় নেই, অথচ কলেজ এসে গাছতলায় বসে মেয়েদের সাথে কথা বলা হচ্ছে। প্রতিভা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে। রেদওয়ান আর মেয়েটি যখন ক্লাসে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় এবং ক্লাসের দিকে যায়, তখনই প্রতিভা দেখতে পায় মেয়েটিকে। মেয়েটিকে দেখে তো প্রতিভার রাগ আরো বেড়েছে। এই মেয়েটাই সেদিন ক্লাসে রেদওয়ানকে দেখে হাসি দিয়েছিল। প্রতিভা মনে মনে ক্ষিপ্ত হতে থাকে। কত বড় সাহস মেয়েটির আমার ভালোবাসার দিকে হাত বাড়ায়। এসব ভাবতে ভাবতে প্রতিভা প্রিন্সিপালের রুমের দিকে চলে যায়। ক্লাস শুরু হলে প্রতিভা ক্লাসে চলে যায়, কিন্তু চেহারায় রাগ স্পষ্ট। ক্লাসে গিয়ে প্রতিভা হুদাই রেদওয়ানকে কিছুক্ষণ বকা দেয়। প্রতিভার এরকম ব্যবহারে রেদওয়ান অবাক না হলেও রেদওয়ানের বন্ধুরা অবাক হয়ে যায়। সেই সাথে তাসমিনের রাগ হয়ে যায়। ক্লাস শেষে প্রতিভা রেদওয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বের হয়ে যায়। মনে মনে প্রতিভা আনন্দ পায় যে রেদওয়ানকে ক্লাসে অনেক বকা দিয়ে নিজের রাগটা একটু কমেছে। দেখতে দেখতে একটা মাস চলে গেল। প্রায় প্রতি রাতেই শহরে কয়েকটা করে লাশ পড়তে লাগলো। সাধারণ মানুষ সেটা দেখে বেজায় খুশি, কারণ যারা খুন হচ্ছে তারা সবাই হচ্ছে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। কিন্তু পুলিশ কোনোভাবে এই খুনিকে বের করতে পারছে না। শুধু এসপি সোহান, যিনি ঢাকা থেকে এসেছেন, তিনি একমাত্র জানেন যে কে এসব কাজ করতেছে এবং কেন করতেছে। আর তাকে ধরা বাংলাদেশের পুলিশের পক্ষে সম্ভব নয়, তাই তিনি ওসব জেনেও কাউকে কিছু বললেন না। অন্যদিকে আমার সাথে আলাদাভাবে দেখা করতে চেয়েছেন এসপি সাহেব, কিন্তু সময় হয়ে উঠছে না। আর আমি যাকে খোঁজার জন্য এই শহরে এসেছি তার পুরো ডিটেলস ইতিমধ্যে অনেক কিছুই জেনে গিয়েছি। আমার পরবর্তী টার্গেট এই শহরের শীর্ষ সন্ত্রাসী মানিক আর সোহরাব খানের ছেলে সিয়াম। এই দুজনের দিকে আমার লোক
কড়া নজরে রাখছে। সময় মতো এদেরকে আমি ক্লিয়ার করে দেব। আমার প্ল্যান হচ্ছে সোহরাব খানকে প্রথমে দেশে নিয়ে আসা। এই শহরের বুকে সোহরাব খান আর বাদশা খানের অনেকগুলো লোক মারা যাচ্ছে, নয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু কেউই বুঝতে পারছে না যে এটা কার কাজ। গতকালকে কলেজের রাজা নামে একটা মাস্তানের সাথে ঝামেলা হয়। এদিকে আবার প্রতিবার তাসনিমের যন্ত্রণা দিন দিন বেড়েই চলেছে। দুজনেই রীতিমতো ফোনে আমাকে জ্বালাতন করছে। প্রতিভা আর আমার বিষয়টা কলেজে এখনো কেউ জানে না, তবে ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে যে তাসনিম আমাকে লাইক করে। প্রতিভা তাসনিমকে আর তাসনিম প্রতিভাকে সহ্য করতে পারে না। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোমরে একটা রিভলভার সবসময় থাকে এখন। তারপর কলেজে পৌঁছানোর পর বন্ধুদের সাথে বসে গল্প করতেছি। আজকে তাসনিমও আমাদের সাথে বসে বসে গল্প করছে। এই মেয়ে আমার পিছন ছাড়ছে এরা। কিছুক্ষণ পর দেখতে পেলাম কলেজে পুলিশের গাড়ি আসলো। আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। পুলিশগুলো গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসলো। তাদের সাথে রাজাকে দেখে বুঝতে বাকি রইল না যে কালকের ঝামেলার জন্য আজকে পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরতে। পুলিশকে আমাদের নিকটে দেখে আমার বন্ধুরা অবাক হয়ে গিয়েছে। পুলিশ অফিসার আমার কাছে এসে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে রেদওয়ান কে? রাজ আমাকে দেখিয়ে বলল, তোমার সাহস তো কম নয়। কলেজে পড়াশোনা করতে এসে মাস্তানি করো। থানায় নিয়ে গিয়ে মাস্তানি বের করবো তোমার। আমার অপরাধ কি জানতে পারি? যে অপরাধে আপনি আমাকে গ্রেফতার করতে এসেছেন? কলেজে এসে রংবাজি করছো, নেতার মানিকে ছেলেকে অন্যভাবে মেরেছো, তাই না? তাই তোমার নামে মামলা হয়েছে। ও, এই রাজা তাহলে মানিকের ছেলে। ভালোই হলো, পরিচয়টা জানতে পারলাম। গতকাল কলেজে কি হয়েছে সেটা আগে সবার কাছ থেকে শুনে নিন, তারপর আমাকে গ্রেফতার করবেন। আমার বন্ধুরাও পুলিশকে সব বলল, কিন্তু পুলিশ আমাকে গ্রেফতার করেই নিয়ে যাবে। তখন আমি অফিসারকে বললাম, মিস্টার অফিসার, বিনা কারণে আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে এসেছেন, এর ফল ভোগ করতে পারবেন তো? আমার কথা শুনে আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে। অফিসার তো আমার কথা শুনে রেগে আগুন হয়ে গিয়েছে। তারপর আমাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আমি শুধু মিসকি মিসকি হাসতেছি, কারণ একটু পরেই তো কিছু একটা ঘটতে চলেছে। অফিসার আমাকে হাত করা লাগানোর সময় উপর থেকে গুলি ছুড়ে এসে অফিসারের হাতে লাগলো। অফিসার এক চিৎকার দিয়ে হাত করা ফেলে দিয়ে হাত চেপে ধরে ব্যথায় কাতরাতে লাগলো। সবাই অবাক হয়ে দেখতেছে। মুহূর্তের মধ্যে কলেজের এরিয়াটার মধ্যে কয়েকটা হেলিকপ্টার উড়তে শুরু করলো। পুলিশ সহ সবাই অবাক আর ভয় পেয়ে গিয়েছে। শুধু আমার মুখে হাসি রয়েছে। তারপর আমি পুলিশ অফিসারকে বললাম, কি হলো মিস্টার অফিসার, আমাকে গ্রেফতার করবেন না? অফিসার আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। তখনই কলেজের গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করল, পুলিশের গাড়ি সহ। গাড়ি থেকে একে একে নেমে আসলেন এমপি এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা। এনাদের দেখে সবাই আরও আতঙ্কিত হয়ে আছে। সামনে তাকিয়ে দেখি তাসনিম, প্রতিভা এবং আমার বন্ধুরা অবাক চোখে তাকিয়ে আছে। তারপর এদিকে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা আমার দিকে একবার দেখে সরাসরি অফিসারকে বললেন, আইনের পোশাক গায়ে দিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন, যাকে তাকে বিনা কারণে গ্রেফতার করতে এসেছেন। স্যার, নেতা মানিক আর তার ছেলে কলেজে রংবাজি করার জন্য এর নামে মামলা করেছে স্যার। সেই কাগজ চিবিয়ে খেয়ে ফেলুন। আপনাকে এখানে কোনো নেতার গোলামি করতে পাঠানো হয়নি। এরপর থেকে কাউকে গ্রেপ্তার করতে আসলে আগে ভালো করে জেনে তারপর আসবেন। যদি চাকরি বাঁচাতে চান তো এই মুহূর্তে ফোর্স নিয়ে চলে যান। ওকে স্যার। অফিসার ফোর্স নিয়ে চলে গেল। পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাও চলে গেল। অন্যদিকে হেলিকপ্টারগুলোও চলে গেল। কিছু সময়ের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দেখলাম এমপিকে বাবা বলে জড়িয়ে ধরল তাসনিম। তার মানে এমপির মেয়ে হয় তাসনিম, তাই তো এতটা অহংকারী ছিল। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। যাবার আগে এমপি সাহেব আমার কাছে এসে বলল, বাবা, যদি কোনো প্রকার হেল্প লাগে আমাকে তাহলে বলিও, চেষ্টা করব হেল্প করার। ধন্যবাদ, তবে যদি কখনো প্রয়োজন হয় তখন আমি আপনাকে জানিয়ে দেব। ওকে। এমপি সাহেব চলে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গেলে আমি আমার বন্ধুদের কাছে আসলাম। ওদের কাছে যাওয়ার পর দেখি ওরা আমার দিকে অবাক আর বিস্ময় ভরা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি ওদের মনে হয়তো আমাকে নিয়ে অনেক প্রশ্ন উকি দিচ্ছে।
তাই বোনদের ওখানে দাঁড় করিয়ে রেখেই আমি গাছতলায় চলে আসলাম। তখন পিছন ঘুরে দেখি প্রতিভা আসতেছে। এই রে, এই মেসে যে আবার কি প্রশ্ন করবে। আমার এবার একটু ভয় লাগতেছে, নিশ্চিত এসে কিছু প্রশ্ন করবেই। প্রতিভা আমার কাছে আসলো, এসে আমাকে বলল, আজকে কোনো কথা ঘুরাবে না, যা প্রশ্ন করব ঠিক সঠিক উত্তর দিবা। এসেই আলটিমেটাম দিচ্ছে। বলো, কি বলবা? ওরা কারা যারা এসে তোমাকে ছাড়িয়ে নিল? তুমি কে যে ওরা এসে এসব করলো? আর তোমাকে পুলিশ গ্রেপ্তার করার সাথে সাথে আকাশে এত হেলিকপ্টার আর পুলিশ অফিসারের গুলি লাগলো কিভাবে? আগেই জানতাম তুমি এসব প্রশ্নই করবে, সেই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, সরি। বলতে হবে তোমাকে। তোমার মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে, যার কারণে তুমি আমার ভালোবাসা গ্রহণ করছো না। কোনো রহস্যই নেই। তুমি বললেই কি আমি বিশ্বাস করবো ভেবেছো? অনেক বছর ধরে চিনি আমি তোমাকে। ধৈর্য ধরে অপেক্ষা করো, সময় আসলে সব কিছুই জানতে পারবে, তার আগে নয়। আর প্লিজ এই ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে, বিকেলে রেডি থেকো। কেন? ঘুরতে যাব তোমার সাথে। সরি ম্যাডাম, যেতে পারবো না। হ্যাঁ, তা পারবে কেন? আমার সাথে ঘুরতে যেতে পারবে না, আর ওই তাসমিন নামের মেয়েটার সাথে যেতে কোনো আপত্তি নেই। আরে আমি কবে ওর সাথে ঘুরতে গেলাম শুনি? আমি কোনো কথা শুনতে চাই না। বিকেলে তোমায় যেন পাই, নয়তো দেখতে পারবে এই প্রতিভা কি জিনিস। আচ্ছা বাবা, ঠিক আছে, যাব। এবার খুশি? মুস্কি হাসি দিয়ে চলে গেল। প্রতিভা চলে যাওয়ার পর আমার বন্ধুরা আসলো, ওরাও এসে সেই একই প্রশ্ন করতে লাগলো। আমি শুধু অপেক্ষা করতে বললাম। এরপর আমার বন্ধুদের বললাম, তোরা আমার একটা হেল্প করতো। কি? মেসে থেকে আমার আর ভালো লাগতেছে না, তোরা আমাকে একটা বাসা ঠিক করে দে। এই শহরে তোর মতো সিঙ্গেল ব্যাচেলর ছেলেকে কে বাসা ভাড়া দিবে রে? আগে একটা বিয়ে কর, তারপর বাসা ভাড়া নিয়ে চিন্তা করিস। তোর কোনো বোন আছে? থাকলে নিয়ে আয়, তাকে বিয়ে করে বাসা ভাড়া নেই। শালা হারামি। মিরাজকে বললাম, তুই তো এক কাজ করতে পারিস, এমপি সাহেব তো তোকে বলে গেল যে কোনো সমস্যা হলে যেন তাকে জানাস। তাহলে এমপিকে বলে একটা ব্যবস্থা কর, এমপির বাসায়ও থাকতে পারিস। হ্যাঁ, বাঘের গুহায় যাই আমি। এমপিকে বললে এমপি তার বাসাতেই থাকতে বলবে আমাকে, আর সেখানে থাকলে তাসনিম আমাকে জ্বালিয়ে মারবে, আর প্রতিভা আমার 12টা বাজাবে। শেষের কথাটা কি বলি রে? না, কিছু না। তাহলে দোস্ত, ম্যাচে থাকা তোর কপালে, বাসা ভাড়া জুটবে না। আচ্ছা, দেখি কি করা যায়। এরপর বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে ক্লাস না করে ম্যাচে চলে আসলাম। ম্যাচে চলে আসার কিছুক্ষণ পর আমার বিশ্বস্ত লোক রাসেল আমাকে ফোন দিল। আমি রাসেলের নাম্বার দেখে ফোন রিসিভ করলাম। হ্যাঁ রাসেল, বলো। বস, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলে ফেল, কি বলবি? না ভাই, ফোনে কথা বলা যাবে না। আপনি কোথায় আছেন বলেন, আমি আসতেছি। আমি মেসে আছি, চলে আসো। ওকে ভাই, আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যে রাসেল চলে আসলো, আর রাসেল আসার পর রাসেল আমাকে যা বলল। বস, আমি আপনাকে যা বলবো আপনার হয়তো বিশ্বাস হবে না, কিংবা আপনি এটা শোনার পর আমাকে মেরে ফেলতে পারেন। কিন্তু বস, আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছেন, আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন। আপনার সাথে আমি বেইমানি করতে পারবো না, তাই কথাগুলো আপনাকে বলা খুবই দরকার। কি বলবি বলে ফেল, সমস্যা নেই। বস, শিহাব বসের ভাবসাব আমার কাছে ভালো লাগছে না। শিহাব বস কয়েকদিন থেকে কীরকম যেন পাল্টে গেছে। আগে যে কোনো অপারেশনে আমাকে সাথে নিয়ে যেত, এখন নেয় না, একাই চলে যায়। আমাদের কোনো লোক সাথে যেতে পারে না, এমনকি গভীর রাতেও তিনি বাইরে যায়। একদিন আমি শিহাব বসকে নেতা মানিকের সাথে দেখেছি এবং তার সাথে প্রায় দিন ফোনে কথা বলতে শুনেছি, কিন্তু আপনাকে ভয় বলিনি বস। তুমি যা বলছো ভেবে বলছো তো? তুমি ভালো করেই জানো যে শিহাব আমার ভাইয়ের থেকেও কম নয়। তার বিরুদ্ধে এটা তোমার ষড়যন্ত্র না তো? বস, আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার এই জীবনটা আপনার উসিলায় বেঁচে আছে। শিহাবকে আমি কিছু পার্সোনাল কাজ করতে বলেছিলাম, তাই হয়তো বাইরে যায়। কিন্তু তারপরেও তুমি আমাদের সমস্ত কর্মীদের লিডার,
সমস্ত লোকদের তুমিই বলে দিবে যে আমার সাথে যদি কেউ গাদ্দারি করার চেষ্টা করে তাহলে তাকে ভয়ঙ্কর মৃত্যু দেখাবো আমি। শিহাবকে এসব ব্যাপারে কিছু জানাবে না, ওকে? ওকে বস। তুমি চলে যাও এখন। রাসেল যাওয়ার পর আমি রাসেলের কথাগুলো একটু ভাবতে লাগলাম। আমিও এই বিয়েটা লক্ষ্য করেছিলাম যে কাজের প্রতি শিহাবের আগ্রহ কমে গিয়েছে, কিন্তু আমার ধারণা ভুলও হতে পারে। ওর ব্যক্তিগত কোনো কাজও থাকতে পারে, সে কারণে ব্যস্ত আছে। তো যাই হোক, আর কিছু না ভেবে দুপুরে একটু ঘুমিয়ে নেওয়ার কথা চিন্তা করে শুয়ে পড়লাম। এদিকে প্রতিভা কলেজ থেকে বাসায় এসেছে। আজ সে অনেক খুশি মনে, কারণ অনেক সাধনার পর আজ সে রেদওয়ানের সাথে ঘুরতে বের হবে। রেদওয়ান রাজি হয়ে গেছে, তাই সে খুব খুশি। দুপুরে খাবারের পর কিছুক্ষণ রেস্ট করার পর প্রতিভা সাজতে লাগলো। নীল শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে সে আজকে। প্রতিভা যখন নিজের রুম থেকে বের হয়ে নিচে আসলো, প্রতিভার আম্মুসহ সবাই তখন বসে গল্প করছিল। শুধু ওর বাবা বাসায় ছিল না, রাজও সেখানে ছিল। প্রতিভার আম্মুসহ সবাই প্রতিভার দিকে তাকিয়ে তো হা হয়ে গেছে। প্রতিভার আম্মু প্রতিভাকে বলল, প্রতিভা, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? কেন আম্মু? যে মেয়েকে আমি আজও অনেক দিন থেকে এত বলার পরও সাজাতে পারি নাই, আর সেই মেয়ে নিজে থেকে সেজেছে। অবাক তো লাগছেই। কেন, আমি সাজতে পারি না নাকি? হ্যাঁ, সেটা তো পারোই। তো কোথায় যাওয়া হচ্ছে মামনি? বন্ধুদের সাথে ঘুরতে বের হব তাই। এদিকে রাজ প্রতিভার মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে রাজের কেমন যেন সন্দেহ হতে লাগলো। তাই রাজ বলল, আপু বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছে নাকি বয়ফ্রেন্ডের সাথে? সে কথা কি তোকে বলতে হবে নাকি? না, এমনি জানতে চাইলাম। তোকে এত জানতে হবে না, তুই তোর নিজেরটা নিয়ে ভাব। আম্মু, আমি গেলাম। প্রতিভা বের হয়ে গেল। রিকশায় উঠে রেদওয়ানকে ফোন দিয়ে রেডি হতে বলল। ম্যাসের সামনে গিয়ে রেদওয়ানকে তুলে নিয়ে রিকশায় দুজনে মোটামুটি কিছুক্ষণ ঘুরে পার্কে এসে বসে কথা বলতেছে। তখনই প্রতিভা বলল, আচ্ছা, আমাকে কি ভালোবাসা যায় না নাকি? সেই 5 বছর ধরে তোমাকে নিয়ে আমার মনে যে স্বপ্ন বুনেছি সেটা কি পূরণ হবে না? দেখো, আমি আজ থেকে 3 বছর আগেও বলেছিলাম যে আমার পক্ষে সম্ভব না। এরপর আমি তোমার সাথে যোগাযোগ রাখিনি। ভেবেছিলাম আমাকে ভুলে গিয়ে নতুন করে নিজেকে সাজিয়ে নিয়েছ, কিন্তু না। 3 বছর পর তোমাকে দেখার পরও দেখলাম তুমি সেই আগের মতোই আছো। আমি খুব লাকি যে কেউ আমাকে এতটা পরিমাণ ভালোবাসে, কিন্তু আমার আফসোস যে আমি তাকে চাইলেও আপন করতে পারবো না। কেন পারবে না শুনি? এই কেনার উত্তরটা সময় আসলেই জানতে পারবে। তারা দুজনে বিভিন্ন দিক নিয়ে কথা বলতে থাকে। এদিকে রেদওয়ান আর প্রতিভা পার্কে বসে কথা বলার সময় আরেকটা জুটিও পার্কে আসে। কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করার পর তারা দেখতে পায় যে প্রতিভা একটা ছেলের সাথে বসে আছে। সে জুটিটি হচ্ছে রাজ আর সাথী। ওরা দুজনও পার্কে ঘুরতে আসছে। রাজ প্রতিভাকে দেখতে পেয়ে সাথীকে বলল, সাথী, সামনে দেখো কে বসে আছে। কে? ভালো করে তোকে বুঝতে পারবে। ভালোভাবে তো দেখা যাচ্ছে না। তাহলে চলো আড়াল থেকে তাদের দেখি, তাহলে চিনতে পারবে। কিন্তু ছেলেটা যে কে সেটা চিনতে পারছি না। চলো আড়ালে যাই। রাজ আর সাথী আড়ালে গিয়ে প্রতিভার দিকে তাকিয়ে সবচেয়ে বড় শক খেয়ে গেল। রাজ সাথীর মুখের দিকে তাকাচ্ছে আর সাথী রাজের মুখের দিকে তাকাচ্ছে। ম্যাম রেদওয়ানের সাথে এখানে? আমি তো ভাবতেই পারছি না। আমারও বিশ্বাস হচ্ছে না আপু রেদওয়ানের সাথে পার্কে আসবে। চলো ম্যামের সামনে যাই। না না, এই ভুল করে যাবে না, তাহলে আপু লজ্জা পেয়ে যাবে। তার চেয়ে বরং কালকে কলেজে রেদওয়ানকে হারামিকে ধরবো। হ্যাঁ, হারামি আমাদের থেকে ট্রিট নিয়েছে, কাল ওর পালা। এই তো আমার বউয়ের মতো কথা। তাই তো বলি আপু কাউকে কিছু বলে না, কিন্তু ক্লাসে রেদওয়ানের মাঝে মাঝে শাস্তি দেয়। আবার জন্মদিনের দিন আপু আমাকে বলেছিল যে রেদওয়ানকে তার চেনা চেনা লাগে। এসবের মানে তো একটাই দাঁড়াই, ম্যাম আর রেদওয়ানের আগে থেকে পরিচয় আছে। হ্যাঁ, এখন আমার কাছে ওইটা জলের মতো পরিষ্কার। চলো, আমাদের কাজ হয়ে গেছে, এখন চলে যাই। রাজার সাথী দুজনে চলে গেল। রাজার সাথী চলে যাওয়ার কিছুক্ষণ পর রেদওয়ান আর প্রতিভাও চলে যায়। এদিকে সন্ধ্যাবেলা শিহাব নেতা মনিকের বাসায় যায়, যেটা ফলো করে রাসেল। শিহাব যাওয়ার সময় সবাইকে বলে যেন রাতে কোথাও না যায় শিহাবের পারমিশন ছাড়া, কিন্তু রাসেল চুপি চুপি শিহাবকে ফলো করে দেখতে পায় যে শিহাব নেতা মানিকের বাসায় যায়। রাসেল বাসায় চলে আসে। নেতা মানিকের বাসায় যাওয়ার পর নেতা মানিক তার ছেলে রাজা আর শিহাব তিনজনে আলোচনা করতেছে। শিহাব, পুলিশে দিয়ে দাও তো, রেদওয়ানের কোনো কিছু করা গেল না।
উল্টা এমপি আর পুলিশের উপর মহলের অফিসার গিয়ে পুলিশকে সরিয়ে দিল। বাবা, আমি কিন্তু কালকেই আমার লোকজন নিয়ে রেদনের উপর অ্যাটাক করব। ওকে আমার আর সহ্য হচ্ছে না। ভুলেও সে কাজটা করতে যেও না। 2-3টা দিন যাক, তারপর অ্যাটাক করিও, এর আগে না। কিন্তু শিহাব, সেই দিন তো শুনলাম যে রেদওয়ানের উপর অ্যাটাক করলেই ওর সব লোকজন চলে আসে, তাহলে কিভাবে ওকে কিছু করা সম্ভব বলো? ভুলেও সে কাজটা করতে যেও না। 2-3টা দিন যাক, তারপর অ্যাটাক করিও, এর আগে না। 3 দিন পর যখন রেদওয়ানের উপর অ্যাটাক হবে, তখন আমি লোকজনদেরকে সরিয়ে নেব। আমার পারমিশন ছাড়া কোনো লোক আসবে না। সেই সুযোগে রাজা তার লোকজনকে নিয়ে গিয়ে রেদওয়ানের উপর আক্রমণ করবে। কিন্তু রেদওয়ান যে ডন, একথা কি সবাই জানে? না, কেউ জানে না, শুধু আমি তোমাদের বলেছি, কারণ আমি চাই ডনের ধ্বংস। তাই আমি সোহরাব খানের সাথে হাত মিলিয়েছি। কিন্তু রেদওয়ান আমাকে অন্ধর মতো বিশ্বাস করে, তাই সহজেই এসব কাজ করতে পারি। ডন ছদ্মবেশী এই শহরে এসে এক এক করে আমাদের সব লোককে মেরে ফেললো, লক্ষ লক্ষ টাকা নিল। এই চরম মূল্য দিতে হবে ডনকে। আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখো। চলি, দেরি হয়ে গেছে আমার। ওকে। শিহাব চলে যাওয়ার পর রাজা তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, শিহাবের কথা শুনে চলাটা কি ঠিক হবে? হ্যাঁ, কারণ শিহাব সাধারণ কেউ নয়, আর বসের হুকুম, শিহাব যা বলবে তাই করতে হবে। ওকে। সন্ধ্যার আগে আগে আমি আর প্রতিভা পার্ক থেকে বের হলাম। প্রতিভা বাসায় চলে গেল, আমিও মেসেজ চলে আসলাম। মেসে আসার পর হঠাৎ আমার মনে পড়লো বাসা ভাড়া নেয়ার কথা। তখনই এমপি সাহেবকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর এমপি সাহেব ফোন ধরলেন। হ্যালো, কে বলছেন? আমি ডন বলছি এমপি সাহেব। হ্যাঁ বলো বাবা, কি করতে পারি তোমার জন্য? আমি একটা বাসা খুঁজতেছি থাকার জন্য, কিন্তু ব্যাচেলার বলে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আপনি যদি একটু চেষ্টা করে দেখতেন। আরে এটা তো আমার কর্তব্য। আর তুমি অন্যের বাসা খুঁজবে কেন? আমার বাসার রুম খালি পড়ে আছে, তুমি আমার বাসাতেই আসো। না আঙ্কেল, আপনার বাসায় যাব না। কেন বাবা? আমার বাসায় থাকলে সমস্যা কি? সমস্যা আপনার মেয়ে। সমস্যা তেমন একটা নেই, তারপরেও। দেখো বাবা, তুমি আমার এলাকায় এসে যদি বাইরে থাকো আমার খারাপ লাগবে। দয়া করে আমার বাসাতেই আসো। আগে যদি জানতাম তুমি এখানে আসো, তাহলে তোমাকে মেসে থাকতেই দিতাম না। ওকে, এত করে যখন বলছেন তাহলে কাল সন্ধ্যাবেলা আসছি আপনার বাসায়। আপনার মেয়ে যে কি পাগলামি করা শুরু করবে আল্লাহ জানে। ওকে বাবা, ঠিক আছে। এমপির সাথে কথা শেষ করে বাইরে গিয়ে খেয়ে আসলাম। খাওয়া দাওয়া করে এসে রুমে শুয়ে পড়লাম। তখনই রাসেল আমার ফোনে একটা মেসেজ দিল। মেসেজ খুলে দেখি শিহাবের নেতার বাসায় যাওয়ার খবর। এই মেসেজটা দেখার পর আমার একটু খটকা লাগতে শুরু করলো। শিহাব তো ঘন ঘন কেন নেতা মানিকের বাসায় যায়, আবার বিশেষ করতে কষ্টও হচ্ছে। সব স্বাভাবিক শেষ করে ঘুমিয়ে পড়লাম। এদিকে প্রতিভা ঘোরাফেরা করে সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসলো। আজ প্রতিভা অনেক খুশি, কারণ সে তার ভালোবাসা মানুষের সাথে আজ ঘুরতে গিয়েছে। অনেকদিন পর সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে। বাসায় আসার পর প্রতিভা তার আম্মুর সাথে কথা বলার পর নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ পর রাজও বাসায় আসলো। রাজ বাসায় এসে দেখে যে প্রতিভা টিভি দেখতেছে। প্রতিভার চোখে মুখে হাসির ছিলিক। রাজ ফ্রেশ হয়ে নিচে এসে প্রতিভাকে জিজ্ঞেস করলো, কি আপু, কেমন ঘোরাফেরা হলো? কেমন আবার হবে, ভালোই হয়েছে। কিন্তু তোমার হাসি খুশি চেহারা বলছে তুমি খুশির থেকেও বেশি খুশি। তুই কি আজকাল জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করতেছিস নাকি শুনি? না, তোমাকে দেখে যেটা মনে হলো সেটা বললাম। আমাকে নিয়ে তোর এত গবেষণা করতে হবে না, নিজের চরকায় তেল দে। আচ্ছা আপু, বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলে নাকি আমার হবু দুলাভাইয়ের সাথে? মানে তোর কি এখন ক্যালানি খাওয়ার ইচ্ছে আছে? যদি না থাকে তাহলে চুপচাপ টিভি দেখ। রাজ প্রতিভার ধমকানি শুনে চুপ হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, শুভ সকাল হতে দাও, কলেজে যাই, তারপর দেখো কি হয়। এদিকে এমপি সাহেব রাতে রেদওয়ানের সাথে মানে ডনের সাথে কথা বলার পর সে খুশিতে নিচে চলে আসলো। নিচে তার মেয়ে তাসমিন আর তার স্ত্রী বসে টিভি দেখছিল। এমপি সাহেবকে এভাবে নামতে আসতে দেখে তাসমিনের আম্মু বললেন,
কি ব্যাপার, তুমি এত অস্থির হয়ে নামতে নামতে আসছো কেন? তাসমিনের রুমের পাশের স্টোর রুমের পাশের রুমটা কাল সকালে পরিষ্কার করে একদম জকজক করে গুছিয়ে রাখবে। কেন? কালকে একজন বিশেষ মেহমান আসবে। সে কাল থেকে আমাদের বাসায় থাকবে কিছুদিনের জন্য। আর সে যতদিন থাকবে তার যত্নের এবং আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। কোন মেহমান আসবে শুনি, যার জন্য এত কিছু? রেদওয়ান নামের একটা ছেলে তাসমিনের কলেজে পড়ে, সে আসবে। রেদওয়ান তো একটাই আমাদের কলেজে, যাকে আমি ভালোবাসি। তার মানে রেদওয়ান আমাদের বাসায় এসে থাকবে? তাসমিন খুব খুশি হয়ে যায়। সে তার বাবাকে বলল, কি বলছো বাবা, রেদওয়ান আসবে আমাদের বাসায়? হ্যাঁ রে মা। তো সে তো তাসমিনের বন্ধু হয়, তাহলে এত বাড়তি সুবিধা বা এত নজর রাখতে হবে কেন? সে তাসমিনের বন্ধু হলো আমার স্পেশাল মেহমান। আর কোনো প্রশ্ন করো না, যা বললাম তা যেন কাজ হয়। বাবা তুমি কোনো চিন্তা করো না, রেদওয়ানের সেবার কোনো ত্রুটি হবে না, তুমি দেখে নিও। এমপি সাহেব সবকিছু বলে চলে গেলেন। এমপি সাহেব চলে যাওয়ার পর তাসমিনের আম্মু তাসমিনকে বলল, কি রে, রেদওয়ান নামের ছেলেটার নাম শোনার পর থেকে তুই এত খুশি কেন? কি ব্যাপার? এই রে, আম্মু আবার আমাকে ধরে ফেলেছে। না আম্মু, কিছু না, আমার ভালো বন্ধু, তাই আর কি। না, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এখানে কিছু লাভজনিত ঘটনা আছে। আম্মু তুমি একটু বেশি বুঝছো। এই কথা বলে তাসমিন তার নিজের রুমে চলে গেল। তাসমিনের আম্মু যা বুঝার বুঝে গেছেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে রাখলাম। বাইরে এসে খাবার খেয়ে কলেজের দিকে রওনা হলাম। কলেজে এসে দেখি আমার বন্ধুরা এখনো কেউ কেউ খাচ্ছে ইত্যাদি। তাই গাছতলায় বসে একা একা ফোন চাপতেছি। বেশ কিছুক্ষণ পর আমার বন্ধুদের দেখা পেলাম, সব কয়টা হারামি একসাথে। আসলে আমার কাছাকাছি আসতেই, কি রে আজ তোরা সব কয়টা একসাথে, ব্যাপার কি? আচ্ছা আজকে অন্য কিছু ব্যাপার আছে, তা তো সবাই মিলে একসাথে আসলাম। ও তা কি সেই ব্যাপার? তোর কি বিয়ে হয়ে যাবে নাকি? না, আজকে আমার এক বন্ধু আমাদের সবাইকে খাওয়াবে, তাই একসাথে আসলাম। হ্যাঁ আজকেও খাওয়া। কে খাওয়াবে রে? খাওয়ার কথা শুনে না আমার ক্ষুধা লেগে গেল। তো খাওয়াবেটাকে? রাজ, তুই তোর হবু বউ নাকি জান্নাত? খাওয়াবি তুই? মানে? মানে এটা যে তুই আমাদের আজকে খাওয়াবি। কি জন্য খাওয়াবো? তোর 40 উপলক্ষে নাকি? না, তোর নতুন প্রেমের আগমন উপলক্ষে খাওয়াবি। এই শালার মাথা গেছে। আমার আবার প্রেম কবে কার সাথে হলো? সাথীর সাথে নাকি? ওই আমার জিনিসের উপর নজর দিবি না, নয়তো প্রতিভা আপু তোর চোখ তুলে নেবে। এই রে, এই হেরামি এখানে আবার প্রতিভাকে টানছে কেন? কিছু জানতে পারছে নাকি? তো তুই উল্টাপাল্টা বকছিস কেন? ওই তোদের ড্রামা বন্ধ কর। কে খাওয়াবি সেটা আগে বল। খাওয়াবে রেদওয়ান। আমি খাওয়াবো কোন দুঃখে? আচ্ছা রাজ, তুই রেদওয়ানের কাছে খাইতে চাচ্ছিস কেন? তোদের মনে নেই আমার আর রাজের প্রেমের ব্যাপারটা? তোরা জানার পর কি করেছিলি? কি আর করেছিলাম, ক্যান্টিনে গিয়ে পেট পুরে খেয়েছিলাম। সেটা তো তোদের প্রেম লুকিয়ে রাখার জন্য। রেদওয়ান সে একই কারণে খাওয়াবে। মানে? মানে হচ্ছে রেদওয়ান প্রেম করছে, কিন্তু আমাদের কাউকে বলেনি। কি বলছিস? তলে তলে এত কিছু? সব কয়টা হারামি। আমি প্রেম করছি তোকে কে বললো রে? আমি নিজের চোখে দেখেছি। বললেই হলো নাকি? তুই কালকে বিকালে প্রতিভা ম্যাডামের সাথে পার্কে ঘুরতে যাসনি? এই রে, এরা আবার কিভাবে দেখলো যে আমি পার্কে গিয়েছিলাম ঘুরতে? কে রে, চুপ করে আছিস কেন? বল, তুই আবুর সাথে কাল যাসনি ঘুরতে? তার মানে এই হারামি ম্যাডামের সাথে চক্কর চলছে। দেখ, আমি মানছি যে আমি আর প্রতিভা কালকে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এর মানে এই নয় যে আমরা প্রেম করছি। চান্দু, সেটা বললেই তো হবে না। আমার জন্মদিনের রাতে সন্দেহ হচ্ছিল তুই আর আপু আগে থেকে চিনিস দুজন দুজনকে। এখন সেটা সত্যি হলো। এখন চল দুলাভাই, আমাদেরকে খাওয়াতে হবে। যা শালা, ধরা পড়ে গেলাম। এখন প্রেম না করেও এদের খাওয়াতে হবে। তুই আমার বড় বোনের সাথে প্রেম করছিস, তাহলে সেই হিসেবে তুই আমার দুলাভাই। চল শালা,
আমার পকেট খালি না করে তো তোরা ছাড়বি না, চল। এরপর সবাই মিলে ক্যান্টিনে গিয়ে খেতে বসলাম। শালার হারামি বন্ধুরা এমনভাবে খাইতেছে মনে হয় কয়েকদিন থেকে না খেয়ে আছে। অবশেষে আমার পকেট থেকে 2000 টাকা খসিয়ে ব্যাটারা খাওয়া দাওয়া বন্ধ করলো। এদিকে খাওয়া শেষে সবাই ক্লাসে চলে গেলাম। সারাটা দিন দেখতে দেখতেই চলে গেল। সন্ধ্যার সময় আমার লাগেজ নিয়ে এমপির বাসার দিকে রওনা হলাম। আমার কোনো লোককেই বলে নেয় যে আমি মেস ছেড়ে দিয়ে অন্য কোথাও যাচ্ছি, শিহাবকেও বলে নেয়। তারপর সন্ধ্যার একটু পর এমপির বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলল। দরজাটা খুলেছে তাসনিম, আর তাসনিম আমাকে দেখেই সেই খুশি হয়েছে। তুমি বাহিরে দাঁড়িয়ে কেন আছো? ভিতরে আসো, বাবা তোমার কথা সব বলেছে। ও আঙ্কেল কোথায়? তোমার হবু শ্বশুর মশাই একটু বাহিরে গেছে, আসবে কিছুক্ষণের মধ্যে। দেখো, বেশি ফাজলামো করলে কিন্তু এখনই চলে যাব। আরে রাগ করছো কেন? একটু মজা করলাম, বসো, আমি আম্মুকে ডেকে আনছি। আমি আমার লাগেজটা রেখে সোফায় বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে তাসনিম ওর আম্মুকে নিয়ে আসলো। আমি ওর আম্মুকে দেখে সালাম দিলাম। তারপর ওনার দিকে তাকিয়ে আছি। তাসনিমের আম্মুকে খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছিলাম। আর এদিকে আন্টি তার দিকে এরকম তাকিয়ে থাকতে দেখে আমাকে বললেন, কি দেখছো বাবা এমন করে? না মানে আন্টি, আমি আপনাকে কোথায় যেন দেখেছিলাম, কিন্তু সঠিক মনে করতে পারছি না। তুমি আবার আম্মুকে কোথায় দেখবে? আম্মু তো বাসা থেকেই বের হয় না বেশি। আচ্ছা আন্টি, আপনি কি কখনো ঢাকা মিরপুর 2-এ গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। সেখানে আমার এক বান্ধবী এবং বোন বলাও চলে, সে থাকে। আমার সাথে আত্মার সম্পর্ক তার। কয়েকবার ওর বাসায় গেছিলাম, কিন্তু 3 বছর আগে আমার সে বান্ধবীকে সপরিবারের সন্ত্রাসীরা খুন করে। ও, মনে হয় সেখানেই রেখেছি, তাই চেনা চেনা লাগতেছে। তাসমিন যাও, ওকে ওর রুম দেখিয়ে দাও, ফ্রেশ হয়ে নাও, পরে কথা বলবো কেমন? ওকে আন্টি। তাসনিমের সাথে আমার রুমে যেতে যেতে ভাবতে লাগলাম, তাসনিমের আম্মু তাহলে আমার আম্মুর সেই বান্ধবী? আসলে অনেক বছর থেকে দেখি নাই, তাই চিনতে পারে নাই। আর আন্টিও আমাকে চিনতে পারে নাই। আন্টি আমাকে অনেক আদর করতেন আমাদের বাসায় গেলে। এখন আন্টিকে আমি আমার পরিচয়টা দেব না, কোনোভাবেই না, বাট সময় আসলে সব বলবো। তাসনিমের সাথে রুমে আসার পর তাসনিম আমার জিনিসপত্র আমার কাছ থেকে নিয়ে গোছাতে গোছাতে বলল, তুমি আম্মুকে তার বান্ধবীর কথা মনে করিয়ে দিলে কেন বলো তো? কেন? আর আমি তো জানতাম না। আম্মু তার বান্ধবীকে অনেক ভালোবাসতো, নিজের বোনের মতো। আন্টি মারা যাওয়ার পর থেকেই আম্মু মাঝে মাঝে আন্টির কথা মনে করে কান্না করে। আজও মনে হয় কান্না করতেছে রুমে গিয়ে। সরি, আসলে আমি বুঝতে পারি নাই। যাক, আমার মায়ের বান্ধবীকে খুঁজে পেয়েছি, ভাবতে খুব ভালোই লাগছে। আন্টি এখনো আমার আম্মুকে ভুলতে পারেনি। সত্যিকার অর্থে সম্পর্কে এমনই হয়, আপন না হয়েও আপনের থেকে কম নয়। তুমি আবার কোন ভাবনার জগতে চলে গেলে বলো তো? আরে না, কিছু না, বলো। সব কিছু গুছিয়ে দিলাম, এখন যাও ফ্রেশ হয়ে নিচে আসো, বাবা আসার সময় হয়ে গেছে। তাসনিম আমার রুম থেকে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পর নিচে গেলাম। তাসনিমের বাবাও চলে এসেছে। তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে রাতের খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার লোকদের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবেই দেখতে দেখতে 3টা দিন চলে গেল। এখন আমি কলেজ যাওয়া একটু কমিয়ে দিয়েছি, কেননা এমপি সাহেবের বাসায় থেকে রাতে অপারেশনে যাওয়া সম্ভব হয় না, তাই ছদ্মবেশে দিনের বেলা আমার কাজ করতে হয়। এদিকে আজকে কলেজে রেদওয়ানকে মারার জন্য রাজা তার লোকজনকে নিয়ে যায়, কিন্তু সারা কলেজ খুঁজেও রেদওয়ানকে পায় না। রেদওয়ানের কথা জিজ্ঞাসা করে জানতে পারে যে রেদওয়ান আজকে কলেজে আসে নাই। বেচারা রাজার মাথা তো গরম হয়ে যায়। রাজা রাগে বাসায় চলে যায়। বাসায় আসার পর তার বাবাকে সব বলে, আর বলে যে শিহাবের কথা শুনে চলাটা ঠিক হয়নি, শিহাব তাদের মধ্যে মিথ্যা বলে ঠকাচ্ছে। ঠিক সেই সময় শিহাব নেতার বাড়িতে যায়। রুমে ঢুকতে গিয়ে রাজার কথা শিহাব শুনে ফেলে। শিহাব রুমে প্রবেশ করে রাজাকে বলে, মুখে লাগাম দিয়ে কথা বলো রাজা, আমার নামে উল্টাপাল্টা কিছু বললে মেরে ফেলবো একদম। আরে শিহাব, আসো, ছেলে মানুষ রাগের মাথায় ভুল করে বলছে, বসো। নেতার ছেলেকে সাবধান করে দিয়েন। এরপর নেতা রাজার রাগের কারণ শিহাবকে বলল। শিহাব সব শুনে বলল যে
রেদওয়ান এখন দিনে কিছু কিছু অপারেশন চালাচ্ছে, তাই কলেজে কম যায়। যেই দিন কলেজে যাবে আমি ইনফর্ম করে দেব। সেদিন আরো কিছু আলোচনা করে শিহাব চলে যায়। আজকে দুপুরে বাহির থেকে বাসায় এসে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। বাবা মাকে আজকে খুব মনে পড়ছে আদরের ছোট বোনটাকে। সবার কথা মনে পড়ে যাওয়ার পর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারপর ল্যাপটপে মা বাবা আর বোনের ছবি দেখতে লাগলাম। দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি, আর কতক্ষণ যে ঘুমিয়েছি তা জানি না। তখনই হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখি যে আন্টি আমার রুমে এবং আমার ল্যাপটপের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেছে। আমি দ্রুত উঠে পড়লাম আর নিজেকে দোষারোপ করতে লাগলাম আমার ভুলের জন্য আন্টি আমার ল্যাপটপে মা বাবার ছবি দেখতে পেল। আমি ধরা পড়ে গেলাম আন্টির কাছে। তখন আমাকে উঠতে দেখে আন্টি ল্যাপটপটা হাতে নিয়ে আমাকে বললেন, কে তুমি, আর এই ছবিগুলো তুমি কোথায় পেয়েছো? আসলে আন্টি। বলো কে তুমি? আন্টির চোখে পানি দেখে আমার খারাপ লাগলো। তখন আমি আন্টিকে বললাম, আমি আপনাকে সব বলবো, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এসব কথা আমি না বলা পর্যন্ত কাউকে বলতে পারবেন না। ওকে বলবো না, এখন বলো আমার বান্ধবী আর তার পরিবারের ছেলে মেয়ের ছবি তোমার কাছে কেন? বাবা মায়ের দিকে তাকিয়ে আবার আমার চোখে পানি চলে আসলো। কি হলো, তুমি কাঁদছো কেন? আন্টি, তুমি আমাকে চিনতে পারলে না? যাকে একসময় খুব আদর করতে, স্নেহ করতে, নিজের ছেলের মতো ভালোবাসতে, তাকেই চিনতে পারলে না? মানে কি বলছো তুমি? আমি তো শুধু আমার ছেলের মতো একজনকে ভালোবাসতাম, আদর স্নেহ করতাম, সে আমার এক বান্ধবীর ছেলেকে। আন্টি, আমি তোমার সেই ছোট্ট রেদওয়ান, তোমার বান্ধবীর ছেলে, যে আজকে বাবা হারা মা হারা হয়ে এক এতিম সন্তান। কি বলছো তুমি? তুমি রেদওয়ান? কিন্তু আমি তো শুনেছি আমার বান্ধবীর পরিবারের সবাই মারা গেছে। না না, তুমি রেদওয়ান হতেই পারো না। আমি জানি তুমি বিশ্বাস করবে না। রেদওয়ানের কি স্মৃতি মনে আছে যেটার জন্য চিনতে পারবে? হ্যাঁ, আমার ছেলের পিঠে একটা কালো দাগ আছে, যেটা ওর জন্মের দাগ। দেখো তো চিনতে পারো কিনা। আমি আমার টি শার্ট খুলে আন্টির দিকে পিঠ করে দাঁড়ালাম। আন্টি কয়েক মুহূর্ত চেয়ে দেখার পর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমিও কান্না করতে লাগলাম। এরপর আন্টিকে সব বললাম যে আমি কিভাবে বেঁচে আছি আর আমি কেনই বা এখানে এসেছি। আন্টি আমাকে অনেক আদর স্নেহ করলেন। আসলে আন্টির ছেলে নেই, আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। এরপর থেকে আন্টি আমাকে ছেলে হিসেবেই মায়ের মতো আদর দিতে লাগলেন। আন্টি আমার কথা মতো কাউকে কিছুই বলেনি। মাঝে মাঝে আঙ্কেল আর তাসনিম আমার প্রতি আন্টির ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। কয়েকদিন পর আজকে কলেজে যাইতেছি। এই কয়েকদিনে তাসনিম আর প্রতিভা ভালোই জ্বালাচ্ছে। প্রতিভাকে বলেছিলাম যে আমি তাসনিমদের বাসায় থাকি। প্রতিভার রেগে আগুন হয়ে গিয়েছিল, বাট পরে বোঝানোর পর রাগ কমে গিয়েছে। আসলে মেয়েটাকে আমিও ভালোবাসি অনেক। এদিকে কলেজে আসার পর বন্ধুরা মিলে আড্ডা দিতেছি, তখনই দেখি মিরাজ দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসতেছে। তারপর মিরাজ আমাদের কাছে এসে আমাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, তুই এখনই কলেজ থেকে পালিয়ে যা। কেন, কি হয়েছে? রাজা তার অনেকগুলো লোক নিয়ে তোকে মারার জন্য আসতেছে। সবার কাছে অস্ত্র রয়েছে, তুই পালা এখান থেকে। কি বলছিস তুই? রাজ, আমি ঠিকই আছি। দোস্ত, মিরাজের কথা যদি সত্যি হয় তাহলে তুই চলে যা এখান থেকে। আমি কলেজ থেকে কোথাও যাচ্ছি না, তোদের কোনো চিন্তা করতে হবে না। রাজা আর তাদের লোকদের আসতে দে। আরে ভাই, তুই বুঝছিস না, ওরা অনেক ভয়ঙ্কর, তুই একা ওদের সাথে পারবি না। আমি একা কোথায়, তোরা তো আছিস। দেখ ভাই, ওদের অস্ত্রের সামনে আমরা টিকতে পারবো না, তুই চলে যা। তুই চুপচাপ শান্ত হয়ে বসে থাক, রাজা আমার কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা আমাকে বুঝতে না পেরে বসে পড়ল। তারপর সবাই টেনশন করতেছে আমাকে নিয়ে। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম রাজা তার লোকজন নিয়ে আমাদের দিকেই আসতেছে। রাজ আর মিরাজ দুজনে ওদের দেখে বারবার আমাকে পালিয়ে যেতে বলছে, কিন্তু ওরা তো জানে না যে আমি কি জিনিস। তারপর রাজা আর তার গ্যাংকে কলেজে আসতে দেখে সবাই মোটামুটি ভয় পেয়ে যায়, কেননা এর আগে রাজা তার গ্যাং সহ যতবার কলেজে এসেছে ততবারই কলেজের মাঠ রক্তাক্ত হয়েছে। তখন রাজা আমাদের নিকট আসার পর আমাকে উদ্দেশ্য করে বলল, কে রে হিরো, কলেজে এসে তো খুব পাওয়ারফুল লিডার হয়ে গেছিস।
যে স্বয়ং এমপি আর পুলিশের বড় অফিসার তোর জন্য আসে, আজকে ডাক তোর সেই লোকদের, যেন তোকে আমার আর আমার লোকদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু কলেজে আসার পর থেকেই তুই আমার পিছনে লেগেছিস, তাই একটা শত্রুতা শুরু হয়েছিল। যদি কোনো ঝামেলা করার ইচ্ছা থাকে তাহলে কলেজ গেট পার হয়ে যা, সেখানেই লড়াই কর একাকী আমার সাথে, যদি পুরুষ হয়ে থাকিস। ওই বেশি কথা বললে এখানেই মেরে রেখে দেব। তোর সাথে আমার শত্রুতা শুরু হয়েছে এই কলেজেই, তোকে মেরে এখানেই শত্রুতা শেষ করব। তোকে মেরে আজকের পর থেকে এই শহরে এবং এই কলেজে রাজ করব আমি। তাই নাকি? নিজের মৃত্যুকে ডেকে আনিস না। তাই বলছি কি, নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা। আমি লক্ষ্য করে দেখতে পাই যে তাসনিম আর প্রতিভা দুজনে আমার দিকে ভীত হয়ে তাকিয়ে আছে। আমি হাতের ইশারায় দুজনকেই পিছিয়ে যেতে বললাম। রাজকে বললাম যেন কেউ এদিকে না আসে। রাতের সাথে আমার কিছুক্ষণ কথা কাটাকাটি চলল। রাজার লোকজন আমার চারদিকে ঘিরে রয়েছে। রাজা আমার কাছে এসে আমাকে ধাক্কাতে লাগলো। আমি শুধু দেখেই যাচ্ছি, এখনো কিছুই করিনি। একসময় রাজা আমাকে এক লাথি মারে, আমি মাটিতে পড়ে যাই। রাজার লোকজনগুলো হাসতে থাকে। কলেজের সব ছাত্রছাত্রীরা ভয়ে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে। এদিকে আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। রাজা আবার আমাকে একটা কিল মারল। এবার রাজা তার এক লোককে ছুরি দিয়ে আমার হাতে আঘাত করতে বলল। রাজা ভেবেছে আমি মার খেয়ে হয়তো দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু ও তো এটা বুঝলো না যে মার খাওয়াটা আমার অভিনয়। তারপর রাজার লোক ছুরি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে এসে ছুরি উপরে তোলার সাথে সাথেই আমি কোমর থেকে পিস্তল বের করে লোকটার বুক বরাবর গুলি করলাম। গুলির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। রাজা আমার হাতে পিস্তল দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে কাতরাতে লাগলো আর চিৎকার করতে লাগলো। আমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে রাজার দিকে তাকিয়ে লোকটার বুকে আরেকটা গুলি করলাম। ওটা ওখানেই শেষ। রাজার বাকি লোকগুলো আমার হাতে পিস্তল দেখে ভয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আমার বন্ধুরা তাসনিম ও প্রতিবার দিকে তাকিয়ে দেখি ওরাও অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি রাজাকে বললাম, কিরে, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, মার আমাকে। নিজেকে তুই খুব বড় মাস্তান মনে করিস, তাই না? আমার একটা লোককে মেরে তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেছি? গেটের দিকে তাকিয়ে দেখ, আমার আরো কত লোকজন আসছে। আমি গেটের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলাম, কারণ একটু পর যে কলেজের মাঠ রক্তে লাল হয়ে থাকবে সেটা রাজা বা তার লোকরা বুঝতেই চাইছে না। রাজার লোকেরা আসার পর রাজা আমাকে মারতে বলল। সবাই আমার দিকে একসাথে আসতে লাগলো। আমি কোমর থেকে আরেকটা পিস্তল বের করে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছুড়তে লাগলাম। প্রফেশনাল শুটারের মতো গুলি চালাতে লাগলাম। কিন্তু রাজার লোকজন বেশি হওয়ার কারণে আমার গুলি যে বেশিক্ষণ আর টিকবে না সেটা বুঝে গিয়েও কোনো টেনশন নাই। আমার গুলিতে রাজার কয়েকটা লোক মারা গেল। এদিকে আমার পিস্তলের গুলিও শেষ। সেটা দেখে রাজার যেসব লোকেরা আড়ালে লুকিয়েছিল সবাই বের হয়ে এসে আমাকে ঘিরে ধরল। তখন রাজা হাসতে হাসতে আমাকে বলল, কি হলো মিস্টার রেদওয়ান? গুলি তো শেষ, এবার তোমাকে কে বাঁচাবে? আমার চিন্তা তোর করা লাগবে না, তুই তোর চিন্তা কর যে তোকে তোর কোন বাপ বাঁচাবে। রাজা আমার কথা শুনে রেগে গিয়ে তার লোকদেরকে আমাকে মারতে বলল। তখনই কলেজের মাঠের উপরের আকাশে হেলিকপ্টার এসে ঘুরতে লাগলো। কয়েকটা হেলিকপ্টার বারবার চক্কর দিতে লাগলো। সবাই ভয় পেয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ শুরু হয়ে গেল। তখন রাজার লোকদের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। হেলিকপ্টার থেকে আমার লোকেরা একে একে করে দড়ি বেয়ে মাটিতে নামতে লাগলো। আমার লোকদের গায়ে কালো পোশাক ছিল, পুরো দেহ কালো পোশাকে ঢাকা। সবকটা কলেজে নেমে সব রাজাকে ঘিরে ফেলল। ইতিমধ্যে রাজার লোকেরা সবাই উপরে চলে গিয়েছে। 4টি হেলিকপ্টারে আমার লোকেরা এসেছে। একটা কথা জানানো দরকার ছিল যে এখানে যারা এসেছে এরা সবাই ঢাকা থেকে এসেছে। এই শহরে আমার যে লোকেরা আছে তারা কেউ জানে না। আর এদের লিডার হলো জেমস, যে লন্ডনে থাকে, বিদেশি। জেমস একটা কালো পোশাক, যেটা আমার ডনের অরিজিনাল পোশাক, সেটা আমাকে পরিয়ে দিতে আসলো। আমি ইশারায় না করলাম, কারণ সেই সময়টা এখনো আসেনি। এদিকে কলেজের সবাই ভীত হয়ে আছে, কিন্তু আমার বন্ধুরা আর 2টা মেয়ে আমার দিকে অবাক হয়ে দেখছে।
এদিকে রাজাকে আমার লোকেরা আমার কাছে নিয়ে আসলো। কিরে, খুব তো বড়াই করলি আমাকে বাঁচাবে কে, এখন তোকে কে বাঁচাবে বলতো? ডন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি আজকের পর থেকে মাস্তানি ছেড়ে দেব। রাজার মুখ থেকে ডন শব্দটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। এ জানলো কি করে যে আমি ডন? জেমস আমার দিকে তাকিয়ে আর আমি ওর দিকে। ভাবতে লাগলাম যে আমার লোকেরা ছাড়া তো এই শহরে কেউ জানে না যে আমি কে বা কি আমার পরিচয়, কিন্তু এই ব্যাটা জানলো কি করে? তুই আমার পরিচয় জানলি কি করে বল? আমার সন্দেহ হয়েছিল, তাই আইডিয়া মতো বললাম। সত্যি বলবি নাকি এখানেই মেরে দেব? সত্যি, আমি আইডিয়া করে বলছি, আমাকে ছেড়ে দেন দয়া করে। আমি জেমসের হাত থেকে পিস্তল নিয়ে রাজার পায়ে গুলি করলাম। আবার রাজাকে জিজ্ঞেস করলাম যে কার মাধ্যমে সে জানতে পেরেছে আমার নাম। রাজা মরার ভয়ে আমাকে জানালো সে একজনের কাছ থেকে আমার সম্পর্কে সবকিছুই জানতে পেরেছে। বল তার নাম কি, কে সে? তার নাম হচ্ছে... নাম বলার আগেই রাজার বুকে একটা বুলেট A404 হয়ে বেরিয়ে গেল। সেখানে রাজা স্পষ্ট ডেট হয়ে গেল। আমি তো একদমই অবাক হয়ে গেলাম। আমি কিংবা আমার লোক তো কেউ রাজাকে গুলি করেনি। তাহলে রাজাকে কে গুলি করলো? আমার লোকেরা চারোদিকেই খুঁজলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আমার লোকদের বললাম রাজা আর তার লোকদের লাশের পাশে একটা চিরকুট লিখে রেখে চলে যেতে। আমি রাজকে মেসেজ করলাম, আমি আজকে চলে যাচ্ছি, আগামীকাল দেখা হবে। কেননা এখন এখানে থাকলেই কয়েকজনের প্রশ্নের মুখে পড়তে হবে, তাই এই সময়টা আমাকে একাকী থাকতে হবে। আমার লোকেরা সহ জেমসকে নিয়ে হেলিকপ্টারে উঠে ঢাকায় রওনা হলাম। শিহাব কিংবা আমার বাকি লোকেরা কেউ জানে না। এদিকে কলেজে রাজা আর লোকদের সাথে মারামারি চলাকালীন সময় রেদওয়ানের বন্ধুরা এবং তাসমিন ও প্রতিভা দুজনেই খুব ভয় পেয়ে যায়, কেননা দুজনেই রেদওয়ানকে ভালোবাসে। কলেজের টিচার থেকে শুরু করে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। পুরো কলেজ অঙ্গন গুলি শব্দে ভরে যায়। কলেজের সবুজ মাঠ রক্তে লাল হয়ে যায়। তাসমিন, প্রতিভা এবং রেদওয়ানের বন্ধুরা সবচেয়ে বেশি অবাক হয়ে যায় যখন রেদওয়ানের লোকেরা কপ্টারে করে কলেজে আসে। তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে রেদওয়ান সাধারণ কেউ নয়, নিশ্চয়ই বড় ধরনের কেউ। রাজা মারা যাওয়ার আগে যখন রেদওয়ানই ডন বলে সম্বোধন করে, তখনই সবাই বুঝতে পারে রেদওয়ান আসলে কোনো মাফিয়া। সবার মাঝে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। রেদওয়ান কাউকে কিছু না বলে কপ্টারে উঠে চলে যায়। এদিকে নেতা মানিক বাসায় বসে বসে মালয়েশিয়া তার বস সৌরভ খানের সাথে বসে কথা বলতেছিলেন। নেতা মানিক সৌরভ খানকে জানিয়ে দেয় যে তার ছেলে রাজা আর তার লোকজন ডনকে মারার জন্য কলেজে গিয়েছে। সৌরভ খান নেতা মানিককে জানিয়ে দিলেন যে তার ছেলে রিমান আজকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে। নেতা মানিক যেন তাকে বাসায় নিয়ে আসে। সৌরভ খানের সাথে কথা বলার পর মানিক খোশ মেজাজে বসে আছেন। কিছুক্ষণের মধ্যে একটি ছেলে খোঁড়াতে খোঁড়াতে মানিকের বাসায় আসলো। মানিক ছেলেটিকে দেখে ভয় পেয়ে গেল, কারণ ছেলেটি ছিল রাজার লোক। রক্তাক্ত ছেলেটিকে দেখে মানিক জিজ্ঞাসা করলো যে রাজার কিছু হয়েছে কিনা। তখন ছেলেটি সবকিছু মানিককে খুলে বলল। মানিক ছেলের মৃত্যু সংবাদ শোনার পর রাগে ক্ষোভে বের হয়ে গেলেন। এদিকে প্রতিভা কলেজ থেকে বাসায় আসার পর থেকে রেদওয়ানকে নিয়ে ভাবতেছে। প্রতিভা যে রেদওয়ানকে ভালোবাসতো, যে রেদওয়ানকে চিনতো, সেই রেদওয়ান তো ছিল একদম শান্ত, কিন্তু আজ প্রতিভা এই কোন রেদওয়ানকে দেখলো? প্রতিভা ভাবতে না পেরে রাজকে ডাকলো। রাজ আসার পর প্রতিভা রাজকে বলল,